শোনা যাচ্ছে আমার আমার আওয়াজ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি আওয়াজ? কেউ আছে জয়েন করেছে? সাউন্ড কি ক্লিয়ার আছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হুম। যারা জয়েন করেছো একটু আমাকে বলবে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, শোনায়। ওকে ওকে। এটা কদিন এই সাউন্ডের সমস্যা হচ্ছে, ঠিক আছে। যাক, একটা দীর্ঘ ছুটি ছিল, মানে অনেকগুলো পুজো পরপর ছিল, একটা ছুটি ছিল, ছুটিটা মোটামুটি ওভার হয়ে গেছে। তো আমাদেরকে আবার পড়াশোনায় ব্যাক করতে হবে। আর পড়াশোনায় ব্যাক করতে এসে আমাদের হাতে টাইমটা একটু কমে গেছে। আহ, জানুয়ারি মাসের প্রথম দিকেই যদি এক্সাম হয়, সেক্ষেত্রে সময় কিন্তু খুব একটা বেশি নেই, নভেম্বর ডিসেম্বর দুটো মাস অ্যাকচুয়ালি সময় আছে। তো যাই হোক, আমরা এগিয়ে এনেছি, অনেকটাই সিলেবাস আমাদের শেষ হয়েছে, বাকিটাও শেষ হয়ে যাবে। আজকে আমরা একটা নতুন টপিক, সেটা হচ্ছে ভারতের ইতিহাস। সেটা বিশাল বড় ইতিহাস, এতটা ইতিহাস পড়া যায় না, তাই এটাকে আমরা সিঙ্গেল লাইনার হিস্ট্রিতে নামিয়ে এনেছি। একটা একটা করে লাইন আমরা দেখব, যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমরা পড়ার চেষ্টা করব, কারণ অনেক বড় ইতিহাস, এত বড় ইতিহাস সত্যি কথা আমাদের পড়ার পক্ষে সম্ভব না। আর এই পরীক্ষার জন্য সেটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। তো আমরা এখন যেটা পড়তে থাকবো সেটা হচ্ছে ভারতের সংক্ষিপ্ত ইতিহাস। তো ভারতের সংক্ষিপ্ত ইতিহাস বলতে গিয়ে আমি ইতিহাসটাকে, মানে ইতিহাসের টোটাল সিলেবাসটাকে দুটো পার্টে ডিভাইড করেছি। একটা হচ্ছে ইংরেজ আসার আগে অবধি, আর একটা ইংরেজ আসার পরে। ইংরেজ আসার পরে যেটা, সেটা ভারতের ন্যাশনাল মুভমেন্ট, ভারতের জাতীয় সংগ্রাম যেটা, সেটার মধ্যে পড়ে যায়। সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই সেটাকে আলাদা করে রাখা ভালো। আর একটা অংশ এর আগে অবধি যা কিছু ঘটে গেছে, মানে 1757 সালের আগে অবধি যা কিছু ঘটে গেছে সেইটা। সেটা একদম প্রিমিটিভ এজ থেকে শুরু হয় দীর্ঘদিন ধরে। তারপরে সিন্ধু সভ্যতা, তারপরে বৈদিক যুগ, তারপরে মৌর্য, আর্য, মৌর্য গুপ্ত যুগ, তারপরে সুলতানেট, এবং শেষকালে মুঘল, তারপরে ব্রিটিশরা চলে আসে। এই টোটাল পিরিয়ডটাকে আমরা একটু ছোট মতন করে পড়ার চেষ্টা করব। তাতে কি হবে, তাতে আমাদের সিলেবাসটা আশা করি কমপ্লিট হবে। ঠিক আছে। তো প্রথমেই আমরা ভারতের ইতিহাস বলতে গেলে যেখান থেকে শুরু করব, প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, এগুলো এবারে যাচ্ছি না। একদম ভারতের ইতিহাস শুরু করতে গেলে প্রাইমারিলি আমাদেরকে যেখানে শুরু করা উচিত, সেটা হলো সিন্ধু সভ্যতা। যাদের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি তোমরা পড়েছো, তারা তোমরা জানো অনেকেই। বাকিরা অনেকটা পিছনে হিস্ট্রি ছেড়ে এসেছে, অনেকটা পিছনে, মানে ক্লাস 7, 8, 9, 10-এ ইতিহাস পড়েছো, তারপরে আর পড়া হয়নি। এগুলো ঠিক সেই ক্লাস 10 অবধি যে হিস্ট্রি পড়েছি আমরা, ইতিহাস পড়েছি, সেগুলোকেই আবার ছোট মতন করে শেখা। তাই একটু নিজেদেরকে মনে মনে করতে হবে, ইতিহাসের গল্প শুনতে খুব ভালো, কিন্তু পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেইগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে, তাহলেই হয়ে যাবে। তো প্রথমেই আমি আসি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার প্রধান যে দুটো অংশ, একটা হচ্ছে হরপ্পা আর একটা মহেঞ্জোদড়ো। বিস্তার অনেক, অনেকটা বড় জায়গা জুড়ে সিন্ধু সভ্যতা, এবং প্রতিনিয়ত এই সিন্ধু সভ্যতায়, প্রতিনিয়ত এই সিন্ধু সভ্যতার এখনো আবিষ্কার হয়ে যাচ্ছে, মানে প্রত্নতাত্ত্বিক গবেষণা যেটা, সেটা চলছেই। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু না কিছু আবিষ্কার হচ্ছে, নতুন কিছু না কিছু পাওয়া যাচ্ছে। ঠিক আছে। তো এই সিন্ধু সভ্যতার প্রথম এবং প্রধান যে অংশ, সেটা হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদড়ো। এই হরপ্পাটা বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, মানে অ্যাকচুয়ালি যাদের সেন্টারগুলো, হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদড়ো সভ্যতার সমস্ত সেন্টারগুলো অ্যাকচুয়ালি পাকিস্তানের দিকে পড়েছে। ঠিক আছে। তো বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, আগেই বলে রাখি, আগে আমাদের যে সভ্যতাগুলো গড়ে উঠেছে সেগুলো সব নদীর তীরবর্তী সভ্যতা গড়ে উঠেছে। কারণ
পরবর্তীকালেও তাই হয়েছে। প্রাথমিকভাবে প্রথমের দিকে, কারণ কৃষি নির্ভর সভ্যতা ছিল তো, আর কৃষিকাজ নদীর পাশেই ভালো হতো। তো স্বাভাবিক এই পাঞ্জাব প্রদেশ যেটা এখনো পর্যন্ত খুব উর্বর, সেই পাঞ্জাব প্রদেশেই মেন আমাদের সভ্যতা তৈরি হয়েছিল। তো হরপ্পা সভ্যতা বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তৈরি হয়। এটা প্রথম আবিষ্কার করেন মানে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, এক্সকাভেটর, মাটি খুঁড়ে খনন কার্য চালিয়ে বুঝতে পারা যায় যে এখানে আগে কিছু ছিল একটা। সেটা দয়ারাম সাহানি করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখতে হবে, দয়ারাম সাহানি, তিনি হরপ্পা সভ্যতার যে খনন কার্য চালিয়ে হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেছিলেন। আর এখানে সবচেয়ে বিখ্যাত যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে শস্যাগার। হুম, যে তৎকালীন সময়ে লোকজন শস্য জমা করত, তাদের জন্য যে গুদাম, যে স্টোরেজ সিস্টেম, সেইটা ছিল, যেটা এখন আমাদের আধুনিক কালে আমরা অনেক সময় কোল্ড স্টোরেজ দেখেছি, অনেক সময় ভেজিটেবল স্টোরেজ দেখেছি। তৎকালীন সময়েও যে শস্যাগার ছিল, যেখানে শস্য রাখা হতো, সেইটা আবিষ্কার করা গেছিল সিন্ধু সভ্যতার হরপ্পাতে, বিখ্যাত শস্যাগার তখন আমরা দেখেছি। তো অনেক সময় পরীক্ষায় এই জায়গা থেকে কিরকম ধরনের প্রশ্ন আসে, এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে দয়ারাম সাহানি রিলেটেড। কেমন? যে হরপ্পা আবিষ্কার কে করেছিলেন? তো স্বাভাবিকভাবে উত্তর দয়ারাম সাহানি। এটা কনফিউজিং করে দেওয়ার জন্য আরো অনেক কিছু উত্তর দেয়া থাকবে, যারা এই রিলেটেড জড়িত, মানে এর সঙ্গে জড়িত, এর রিলেটেড। যেমন এই যে এখানে আমরা পড়বো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, হয়তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি আমাদের মধ্যে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। আমরা সহজে এটা মনে রাখার একটা পদ্ধতি আবিষ্কার করব। যাকগে, নেক্সট, মাহেঞ্জোদড়ো। মাহেঞ্জোদড়ো একটা সিনেমাও হয়েছে, মাহেঞ্জোদড়ো, ঋত্বিক রোশন ছিল হিরো মাহেঞ্জোদড়ো। তো এটাও বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে, বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ, ওই সিন্ধু সভ্যতা, ওই সিন্ধু প্রদেশ, ঠিক আছে, ওইটার নামই রয়ে গেছে সিন্ধু প্রদেশ। তো এইটা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর.ডি. বন্দ্যোপাধ্যায়, বাঙালি একজন প্রত্নতাত্ত্বিক, তিনি আবিষ্কার করেছিলেন। আর এখানে বিখ্যাত জিনিস হিসেবে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে স্নানাগার। তোমরা ছোটবেলায় অনেকেই পড়েছো, মনে করে দেখো, যে একটা বিরাট বড় স্নানাগার ছিল, সেখানে বিভিন্ন স্তর ছিল, তার পাশে বসে স্নান করার জায়গা ছিল, সমস্ত কিছু ছিল এই মহেঞ্জোদড়োতে। তো এই স্নানাগারটা হচ্ছে মহেঞ্জোদড়োর আইডেন্টিটি, আর শস্যাগারটা হচ্ছে হরপ্পার আইডেন্টিটি। এখানেও ঠিক একই ধরনের প্রশ্ন আসে, বর্তমানে এটা কোন অংশে অবস্থিত, কোন জায়গায় এটাকে পাওয়া যায়, কে আবিষ্কার করেন, এর আইডেন্টিটি বহন করে কে, স্নানাগার কি শস্যাগার কি তাদের প্রাচীর কি বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে সেগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। তো আমরা সহজ কথায় ছোট্টভাবে সিন্ধু সভ্যতার হরপ্পা এবং মহেঞ্জোদারোকে এইভাবে জানতে পারি। ঠিক আছে, এখানে নতুন একটা ওয়ার্ড এখন খুব চলছে, সেটা হচ্ছে, এটা একটু তোমরা ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে PGW। এটা মানে বলছে প্রিন্টেড গ্রে ওয়্যার। মানে এখন যেসব জিনিসগুলো আবিষ্কার হয়েছে না, ওখান থেকে যেসব মানে বাসনপত্র ওরা ব্যবহার করতো, সেই বাসনপত্রের মধ্যে ছিল পটারি। পটারি মানে হচ্ছে মাটির বিভিন্ন জিনিসপত্র। এই মাটির জিনিসপত্রের একটা স্পেশাল স্টাইল ওখানে দেখতে পাওয়া যায়। আমাদের যেমন জিনিসপত্রের একটা স্পেশাল স্টাইল দেখতে পাওয়া যায়, আমাদের আম ধরো যেগুলো আছে লাপালার যেমন ডিনার সেট যেমন হয়, বা অন্য যেসব বড় বড় কোম্পানির ডিনার সেট, একটা স্টাইল আছে না সাদার উপরে বিভিন্ন প্রিন্ট করা, সেখানে দেখা যাচ্ছে প্রিন্টেড গ্রে ওয়্যার। প্রিন্টেড গ্রে মানে হচ্ছে ধূসর কালারের প্রিন্টেড জিনিস, সেটা আবিষ্কার হচ্ছে। এইটা এখন আইডেন্টিটি বহন করছে, আগে অন্য কিছু ছিল। সো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্নতাত্ত্বিক যে গবেষণা, সেইটাতে ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, PGW কি? এটা হচ্ছে প্রিন্টেড গ্রে ওয়্যার, হার্ডওয়্যার সফটওয়্যার ওয়্যার, ঠিক আছে, প্রিন্টেড গ্রে ওয়্যার। নেক্সট, সর্বশেষ আবিষ্কার হিসাবে যেটা সবচেয়ে বেশি স্বীকৃত পেয়েছে, সর্বশেষ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হরপ্পা মহেঞ্জোদারোর ব্যাপারে, সেটা হচ্ছে বানাউলি, হরিয়ানার হিসারে এটা পাওয়া গেছে। গুজরাট থেকে হরিয়ানা, পাঞ্জাব, পুরো জায়গাটা ছিল এই সিন্ধু সভ্যতার অংশ। একটা খুবই আপডেটেড সভ্যতা, সভ্যতা যেটা ভারতবর্ষের মানে কি বলবো, ভারতবর্ষের মেন ধারক বাহক বলি আমরা, ঠিক আছে। এর থেকে পুরনো সভ্যতা ভারতবর্ষে আর সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ভারতবর্ষের প্রাচীন সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। তো এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে একটু তোমাদের আইডিয়া হয়েছে। আমি চলে যাব, ঠিক সিন্ধু সভ্যতা শেষ হলো, সিন্ধু সভ্যতা ধ্বংস। আমরা যখন ইতিহাস পড়েছি তখন আমরা দেখেছি সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ আলাদা করে প্রশ্ন হতো, কিন্তু আমরা তো সেটা পড়বো না। সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছিল, সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার পেছনে অনেক কারণ ছিল, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আর্যদের আক্রমণ। আর্য
আর্য হচ্ছে এমন একটা জাতি, অ্যাকচুয়ালি এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে। কারা আর্য, কারা আর্য না, বিস্তর বিতর্ক আছে। তো বলা হয় যে মধ্য ইউরোপ, ওই নরওয়ে টরওয়ে ওই জায়গা থেকে একটা জাতি, তারা যাযাবর জাতি, তারা ভারতবর্ষে প্রবেশ করে। যাদের বিশেষ বৈশিষ্ট্য ছিল, তাদের দেহ খুব লম্বা ছিল, মানে যারা এখন পাঠান, কাশ্মীরি পাঠান তাদের মতন আর কি, ঠিক আছে? দীর্ঘ দেহী ছিল, তাদের নাক ছিল টিকালো, রং ছিল ফর্সা, হ্যাঁ, শরীর সুগঠিত ছিল শরীরগুলো। সেরকম একদল আর্য, তারা এসে আক্রমণ করেছিল। তাদের আক্রমণের সঙ্গে পেরে ওঠেনি এই সিন্ধু সভ্যতার যারা তৎকালীন শাসক ছিল, তারা পেরে ওঠেনি। আরও অনেক বিবিধ সামাজিক কারণে ছিল। কিছু একদিন তো আর ধ্বংস হয় না কোনো সভ্যতা, ধীরে ধীরে ধ্বংস হয়। কখনো বন্যা ছিল, কখনো সামাজিক কিছু অবক্ষয় ছিল, দুর্নীতিগ্রস্ত নেতা ছিল, ঠিক সেরকম এখানেও। আর আর্যদের আক্রমণ ছিল। এই আর্যরা যখন সিন্ধু সভ্যতাকে শেষ করে দিল, সেই আর্যরা যে সভ্যতা স্থাপন করলো, এইটাকে আমরা নাম দিয়েছি বৈদিক যুগ। এই বৈদিক যুগও দুটো ভাগে বিভক্ত। তাহলে দেখো ভারতবর্ষের ইতিহাসটা কেমন সুন্দর। প্রাথমিকভাবে ভারতবর্ষের প্রাচীন সভ্যতা হিসেবে আমরা যাকে দেখেছি, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধুদেরকে বিদায় করে এলো আর্যরা। আর্যরা যে যুগটা তৈরি করলো সেটা বৈদিক যুগ। এর আবার দুটো যুগ ছিল, একটা প্রাচীন বৈদিক যুগ, একটা পরবর্তী বৈদিক যুগ। আর্লি, একটা ল্যাটার। আর্লি বৈদিক এজ আর ল্যাটার বৈদিক এজ বলা হয়, পরবর্তী বৈদিক যুগ আর প্রাথমিক বৈদিক যুগ। তো প্রথম যে বৈদিক যুগ তখন এলো, তারা ছোট ছোট জনগোষ্ঠীতে বিভক্ত ছিল। ছোট ছোট জনগোষ্ঠী, মানে এরকম না যে কি খুব বড় রাজ্য করবে, খুব বড় লড়াই করে এই দেশকে ওই দেশকে হারিয়ে দেবে, এরকম না। ছোট ছোট জায়গা, সেইগুলোকে বলা হয়েছিল জনপদ। ছোট ছোট জায়গায় একজন গোষ্ঠীপতি থাকবেন, সেই গোষ্ঠীপতি সাম্রাজ্য মানে তার মতন করে সেই জায়গাটার শাসন করবেন। এটা ছিল আমাদের বৈদিক যুগের প্রাথমিক প্রাথমিক যে বৈশিষ্ট্য, তার মধ্যে উল্লেখযোগ্য। নেক্সট, কর্মের নিরিখে জাতি, মানে এখন যেমন জাতি আমরা উত্তরাধিকার সূত্রে পাই, আমি কি জাতি বা আমি কি ধর্ম, সেগুলো সব আমার উত্তরাধিকার সূত্রে হয়। প্রাথমিক যে বৈদিক যুগ ছিল, সেই বৈদিক যুগে কর্মের নিরিখে জাতি হতো। এটা একটা খুব আপডেটেড চিন্তা ভাবনা। মানে এতটাই আপডেটেড যে আমরা এখন গ্রহণ করলে আমরা অনেক বেঁচে যাব, কিন্তু না, আমরা গ্রহণ করিনি। তার কারণ আমরা হচ্ছে উত্তরাধিকার সূত্রে আমাদের জাতি ধর্ম নিয়ে নিয়েছি। আমরাও রাখতেও চাই, তার কারণ আমি সারা জীবনে যা ইনকাম করে যাব, আমি চাইবো এই ইনকামটা, হ্যাঁ, আমার ছেলে বা আমার পরবর্তী প্রজন্ম পাক। তো যাই হোক, এটা খুব আপডেটেড ধারণা। কর্মের নিরিখে জাতি, সেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অ্যাকচুয়ালি তখন তো এত ভ্যারাইটি ছিল না কাজের, অল্প অল্প কাজ ছিল, মানুষের জীবনও এত জটিল ছিল না, আর এত উপভোগের জিনিসও ছিল না। তাই যারা শিক্ষা দান করত, সে যেই হোক না কেন, সেই হতো ব্রাহ্মণ। পুজো অর্চনা শিক্ষাদান যারা করতো, তারা হতো ব্রাহ্মণ। ছোটোখাটো জায়গায়, মানে যারা এখন পুলিশ, সেরকম যারা লড়াই করতে পারতো, যারা একটু সবল, যারা বিভিন্ন ধরনের আক্রমণ থেকে রক্ষা করতে পারত, তাদেরকে বলা হতো ক্ষত্রিয়। এছাড়াও মাল বিকি কিনি ব্যবসা যারা করতো, তাদেরকে বলা হতো বৈশ্য। আর এসবের পরও কিছু মানুষ ছিল যারা এই তিনটে ক্যাটেগরিতে আসে না, মানে ব্রাহ্মণের মতন পড়ানো বা পূজা আর্চা করতে পারতো না, ক্ষত্রিয়ের মতন লড়াই করতে পারতো না, বা বৈশ্যের মতন ব্যবসা করতে পারতো না, তারা সেবা করতো, তাদেরকে বলা হতো শূদ্র। এই চারটে ভাগ করা হতো। তার মানে এরকম না যে শূদ্র তার পরবর্তী প্রজন্ম সে শূদ্রই হবে, এরকম ব্যাপার ছিল না। একজন শূদ্র। স্যার বৈশ্যটা কি বললেন? বৈশ্যটা হচ্ছে যারা ব্যবসা করতো, মানে বিজনেস। তৎকালীন সময়ে তৎকালীন সময়ে তো বিনিময় প্রথায় বিজনেস হতো, তখন তো আর কোনো মুদ্রা ছিল না। বিনিময় প্রথায় যে বিজনেসটা হতো, এরা করতো, ঠিক আছে? আহ, এদের মধ্যে ইনক্লুডেড আছে, এই যে বৈশ্য যারা, তাদের মধ্যে ইনক্লুডেড অবশ্যই থাকে যারা কৃষিকাজ করতো, কৃষিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, তারা হচ্ছে বৈশ্য। ঠিক। এবার কৃষিকাজের জন্য কর্মচারী হিসেবে কারা কাজ করতো? শূদ্র। ঠিক আছে? তো কর্মের নিরিখে হতো, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি এই কারণেই বলি, তার কারণ এত আপডেটেড জিনিস এখনো প্রায় সারা বিশ্বে কোনো কোনো জায়গায় হয়তো কেউ কেউ হয়েছে, বাট আমাদের ভারতবর্ষে এখনো আর হয়নি। নেক্সট ছিল চতুরাশ্রমের ধারণা। চতুরাশ্রমের ধারণাটা এখানে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা মানুষ সারা জীবনে কিভাবে কাটাবে, সেটা তারা ঠিক করে দিত এইরকম একটা ভালো পদ্ধতির সাহায্যে। দেখো, এইটা
মানে কোনো আমি বলবো না আপডেটেড জিনিসপত্র, কিন্তু এটা ছিল একটা নিয়ম। যেই নিয়মটা এখনো আমরা মেনে চলি। ১ম এ হচ্ছে ব্রহ্মচর্য। যেমন তোমরা ব্রহ্মচর্যের মধ্যে আছো, মানে পড়াশোনার মধ্যে আছো এখন। এটা শিক্ষার মধ্যে। প্রাথমিকভাবে আমরা শিক্ষা গ্রহণ করব। এবার শিক্ষা গ্রহণ করে কি করব? সেই শিক্ষাটাকে কাজে লাগাবো। মানে কর্মজগতে আসবো। আর কর্মজগতে যখন আসবো তখন আমার এই ৪ টে কাজ। হয় আমি ব্রাহ্মণ হিসাবে আসবো, না হলে ক্ষত্রিয় হিসাবে, না হলে বৈশ্য হিসাবে, না হলে শূদ্র হিসাবে। তখন আমি গার্হস্থ্য পালন করব। মানে বিয়ে থাওয়া করে সংসার জীবন করব আমাদের মতনই। নেক্সট কিছুদিন পরে আমি বানপ্রস্থে চলে যাব। মানে আমার যখন ছেলেপিলে আবার বড় হয়ে যাবে, তখন আমার আর এইসব কাজের দরকার নেই। তখন আমি বানপ্রস্থে থাকবো, মানে রেস্ট নেব। রেস্টিং পিরিয়ড। আর শেষ যখন এই সমস্ত কিছু হয়ে গেল, তখন সংসারে আমার তেমন কোনো প্রয়োজন নেই। তখন আমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস যেটাকে বলে সেইটা। অ্যাকচুয়ালি আমরাও এটা মানে বকলমে মেনে চলি। কেউ, কেউ মেনে চলি না। এটা বকলমে একটা সামাজিক প্রথা হয়ে গেছে। প্রাথমিকভাবে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ। আর এই যে বৈদিক যুগ, এই বৈদিক যুগটাই মেন দাঁড়িয়ে আছে বেদের উপর নির্ভর করে। বেদের ৪ টে ভাগ পরপর এসেছে। একটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদ লেখা হয়েছিল হিমালয়ের নিচে সপ্তসিন্ধব নামক স্থানে। সপ্ত সিন্ধব নামক স্থানে বেদ কিছু আর্য ঋষি লিখেছিলেন। আর্য ঋষি। ঠিক আছে? ওই যে বললাম সিন্ধু সভ্যতার সিন্ধুদেরকে সরিয়ে দিয়ে, তাদেরকে সরিয়ে দিয়ে আর্যরা এলো। আর্যদের মধ্যে যারা ঋষি, তারা নিয়ম কানুন তৈরি করার জন্য বেদ লিখল। শিক্ষা সংস্কৃতির প্রধান ধারক বাহক হচ্ছে তৎকালীন সময়ের বেদ। বেদ থেকেই যাবতীয় কিছু জিনিসপত্র আমরা তৎকালীন সময়ে জানতে পারি। এখনো এই বেদ মানে কি বলবো, বেদ একটা আমাদের কাছে একটা মাইলস্টোন টাইপের। কোনো কিছু হলে আমরা বেদের উদাহরণ দিই যে বেদের মতে এটা হয়েছে, বেদ সূত্রে এটা জানা গেছে, এটা বলা হয়। নেক্সট এই সময় আরো কিছু বুক, আরো কিছু পুস্তক খুব গুরুত্বপূর্ণ ছিল। তার মধ্যে আরণ্যক। আরণ্যক কি জিনিস আমি আলাদা করে বলবো। উপনিষদের নাম শুনে থাকবে। উপনিষদটা ইম্পর্টেন্ট, কারণ উপনিষদের আরেকটা নাম আছে বেদান্ত। আমি বলছি এটা অন্যভাবে নিও না। তোমরা হয়তো অনেক সময় সরস্বতী পুজো দেখেছো। সরস্বতী পুজোর সময় একটা মন্ত্র আছে বেদ, বেদাঙ্গ, বেদান্ত। ঠিক আছে? সেখান থেকে এসেছে। মানে ওই পূজার মন্ত্র-টন্ত্র যা কিছু সব ওই বৈদিক যুগে তৈরি হয়েছিল। তো উপনিষদেরই আরেকটা নাম হচ্ছে বেদান্ত। এই বেদান্তে কি দেখানো হয়েছিল? জীবন দর্শন। মানে তৎকালীন ব্রাহ্মণরা যে শিক্ষা দিত, ব্রহ্মচর্য পিরিয়ডে যারা শিক্ষা নিত, তাদেরকে শিক্ষা দিত ব্রাহ্মণরা। তো ব্রাহ্মণরা যে শিক্ষা দিত জীবন কি করে চলবে, আধ্যাত্মিক চিন্তা কি করে আসবে, এই সমস্ত জিনিস অ্যাকচুয়ালি উপনিষদে লেখা আছে। উপনিষদের আরেক নাম বেদান্ত। খুব গুরুত্বপূর্ণ। মোট ১০৮টি উপনিষদ আছে। ১০৮টি উপনিষদ দেখতে পাওয়া যায়। এছাড়াও বেদাঙ্গ, পুরাণ, মহাকাব্য, স্মৃতি। এই মহাকাব্যের নাম তোমরা জানো নিশ্চয়ই, রামায়ণ আর মহাভারত। সবচেয়ে বড় মহাকাব্য তখন লেখা হয়েছিল রামায়ণ, মহাভারত। এইটাও বৈদিক যুগেরই। আর অথর্ববেদ, এই অথর্ববেদ হচ্ছে ভারতীয় যে চিকিৎসা, আয়ুর্বেদ চিকিৎসা, তার মূল ধারকটা রয়েছে এই অথর্ববেদে। তো কোনোভাবেই এই যুগটা আমাদের কাছে মানে কি বলবো কম গুরুত্বপূর্ণ না। কারণ এই যুগ ভারতের ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ, সেরকম ভারতের ইতিহাস পড়ে যখন আমরা পরীক্ষা দিয়ে যাব, সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমি যদি এখান থেকে বলি কিরকম ধরনের প্রশ্ন এইসব জায়গা থেকে আসে। প্রথমত এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে চতুরাশ্রমের ৪ টে আশ্রম দিয়ে দিল, তার মধ্যে একটা আশ্রমকে একটু ঘুরিয়ে দিল। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলোর মধ্যে একটাকে হয়তো সন্ন্যাসটাকে দিল না, অন্য কিছু দিয়ে দিল। হয়তো এর জায়গায় একটা অন্য কোনো বৈশ্য কথাটা ব্যবহার করে দিল। তোমাকে বলতে পারে যে কোনটি ভুল আছে এটা বার করো। তো ৪ টে আমাদের চতুরাশ্রমের ধারণাটা আমাদেরকে জানতে হবে। এছাড়া প্রশ্ন হতে পারে যে বেদের ৪ টি ভাগ কি, কি আছে? ঋক, সাম, যজুর, অথর্ব। ৪ টে বেদ। ৪ টে বেদের মধ্যে একটা হয়তো না দিয়ে ওই জায়গাতে ঋক, সাম, যজুর আর উপনিষদ ঢুকিয়ে দিল। ঠিক এইরকম ধরনের প্রশ্ন হতে পারে। তো তোমাকে জানতে হবে যে ৪ টে বেদ ঋক, সাম, যজুর, অথর্ব। এছাড়াও উপনিষদের যে বেদান্ত, উপনিষদকে বলা হয় বেদান্ত। কাকে বেদান্ত বলে এটাও প্রশ্ন হতে পারে যে উপনিষদ কি বলে, এরকম হতে পারে। ভারতের মহাকাব্যের উল্লেখ করে বলতে পারে যে রামায়ণ, মহাভারত কোন একটা তুলে দিয়ে বাকিগুলো অন্য দিয়ে দিল যে কোনটি মহাকাব্যের মধ্যে পড়ে। এরকম ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো মোটামুটি বৈদিক যুগে প্রাথমিক এবং মানে যেটা আর্লি এবং ল্যাটার, প্রাচীন বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, সে সম্পর্কে একটা ছোট ধারণা তো তৈরি হয়েছে না?
শুনতে পাওয়া যাচ্ছে আমার কথাগুলো? हाँ सर। हाँ। ঠিক। নেক্সট, বৈদিক যুগ যখন শেষ হয়ে গেল, আমি বলেছিলাম ভালো করে একটু মনে করে দেখো, বৈদিক যুগে জনপদ ছিল, মানে ছোট ছোট অংশে এক একজন গোষ্ঠীপতি শাসন করত। এবারে কি হয়, মানুষের লোভ তো, আমি যদি একটা ছোট কাজ করি আমার মনে হবে একটু বড় কাজ করি। আমি একজন গোষ্ঠীপতি, কিছু লোক বা কয়েকটা গ্রাম আমার আন্ডারে আছে, আমার মনে হবে আরো গ্রাম আমার কাছে আসুক, লোভ বাড়ুক। তো বৈদিক যুগ যখন শেষ হলো, বৈদিক যুগের যে পতন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যদি আমরা বৈদিক যুগের পতনের দুটো তিনটে পয়েন্ট দেখি, খুব ইম্পর্টেন্ট। প্রাথমিক বৈদিক যুগে নারীদের সম্মান খুব বেশি ছিল। অপলা, ঘোষা, লোপামুদ্রা, এই সময়কার নারীদের, তারা বিদুষী নারী। পরবর্তীকালে নারীর সম্মান একদম ভুলুণ্ঠিত হয়, যে আর নারীদের কোনো সম্মান থাকে না। নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন তখন থেকে লোকে ভেবে নিতে শুরু করে, যে নারী মানে হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন। ফলে কি হয়, তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন যদি 50% তোমার জনসংখ্যাকে, 50%কে তুমি যদি সেকেন্ড ক্লাস সিটিজেন করে দাও, তার ফলে কি হলো, তোমার সোসাইটিটাই অর্ধেক বসে গেল, পঙ্গু হয়ে গেল। সামাজিক একটা অবক্ষয় তৈরি হলো। এই সামাজিক অবক্ষয়ে কারা রাজ করে? যারা লোভী, যারা অসৎ, তারাই যখন এই সামাজিক অবক্ষয় আসে, তখন তারা তাদের করাল গ্রাস, তাদের যে থাবা, সেটা বাড়িয়ে তোলে। বৈদিক যুগেও সেম কেস হয়েছিল। এই জনপদ তখন বদলে গেল মহাজনপদে। এর পরবর্তী যুগ যদি আমরা পড়ি, তখন আমরা দেখব এই জনপদগুলো মহাজনপদে বদলে গেল ধীরে ধীরে। এবং ষোড়শ মহাজনপদের গল্প এলো, তোমরা ছোটবেলায় পড়েছো। ষোড়শ মহাজনপদ মানে 16টা বড় বড় মহাজনপদ তৈরি হয়েছিল, বেশ বড় বড়। এছাড়াও আরো ছোটখাটো কিছু ছিল, কিন্তু ইতিহাসে সেগুলোর বিশেষ কোনো নথি বা উল্লেখ নেই। তো মনে করা হয় যে স্বাভাবিকভাবে এইটা দিয়ে তো আর পুরো ভারতবর্ষটা ছিল না, বা ভারতবর্ষের যে উত্তরাংশটার কথা বলা হচ্ছে সেটা ছিল না, আরো বাকি কিছু ছিল, কিন্তু সেইগুলোর কোনো স্পষ্ট উল্লেখ নেই। উল্লেখ থাকবে কি করে, যদি প্যাট্রনেজ না পাই, যদি বড় বড় রাজা মহারাজার যদি সাহায্য না পায়, তাহলে কবি সাহিত্যিকরা কি করে লিখবে এইসব জিনিস? পারে না। সেই জন্যে ইতিহাস, অনেক গলতি আছে আমাদের ইতিহাসে। মানে ইতিহাস আমরা পড়ছি, পড়াচ্ছি, পরীক্ষা দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু ইতিহাসটা আমাদের কিন্তু কন্টিনিউয়াস নেই, অনেক ভিতরে মিসিং লিঙ্ক আছে। যাই হোক, 16টা মহাজনপদের সৃষ্টি হয়, আর সেই মহাজনপদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হিসাবে আসে মগধ। মগধ ঠিক এখন যেটা বিহার, সেই বিহারের কাছাকাছি হচ্ছে মগধ। ঠিক আছে? তো মগধের রাজধানী ছিল রাজগীর। লোকে এখন বেড়াতে যায় রাজগীর, নালন্দা, বেড়াতে যাওয়ার একটা স্পট হয়ে গেছে রাজগীর। এটা বিহারের কাছাকাছি জায়গা। এইটা হচ্ছে মগধ, সবচেয়ে শক্তিশালী ছিল। এর অনেকগুলো কারণ আছে এর সবচেয়ে শক্তিশালী হওয়ার কারণে। কারণটা হচ্ছে কি, যে এর ভৌগোলিক অবস্থান খুব ভালো। একদিকে তো হিমালয়, উত্তরের দিকে হিমালয় পর্বতমালা, বিহারকে যদি তোমরা ভেবে দেখো, উত্তর দিকে হিমালয় পর্বতমালা, পশ্চিম দিকে অনেকগুলো জনপদ পেরিয়ে এসে মগধে আসতে হয়। তাহলে বৈদেশিক শত্রুর আক্রমণটাও মগধের উপর কম ছিল। তাতে ছিল উর্বর জমি, যেটা আমাদের বঙ্গ এবং তার আশেপাশে যে জমিগুলো আছে উর্বর জমি, এবং বিহারের যে মিনারেল, যেটা আজও আমরা ব্যবহার করি, ঝাড়খণ্ড বিহারের মিনারেল, সেটা ছিল। ফলে এদের কাছে শক্তিশালী অস্ত্র এবং ধারালো অস্ত্র তৈরি করার ক্ষমতা ছিল। এই কারণে মগধ সবচেয়ে শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে? ওই মিনারেল বার করতো, মানে ওই খনিজ পদার্থ বার করে, তারা তখন লৌহ যুগ চলে গেছে, লোহা তৈরি করতে জানতো। অন্যদের কাছে যতক্ষণে বা যে দাম দিয়ে লোহাটা কিনতে হতো, মগধ সেটা নিজের মাটির থেকে তৈরি করতে পারতো। সেই জন্য মগধ ছিল শক্তিশালী। এই সময় নন্দ বংশ সবচেয়ে শক্তিশালী হয়। এই মগধের মধ্যে যারা আবার রাজত্ব করেছিল, তাদের মধ্যে নন্দ বংশ। কেন নন্দ বংশটা আমি এখানে আলাদা করে উল্লেখ করলাম, তার কারণ এই সময়ে গ্রিক আক্রমণটা প্রতিহত হয়। ধননন্দ ছিল শেষ রাজা, এই মগধের শেষ রাজা হচ্ছে ধননন্দ, যার আমলে অ্যাকচুয়ালি গ্রিকরা আক্রমণ করে ভারতবর্ষের। ভারতবর্ষের তখন তো এখানটা আফগানিস্তান, পাকিস্তান সবই তো ভারতবর্ষ হিসেবে, ভারতবর্ষ বলে নাম ছিল না, আলাদা আলাদা প্রদেশ ছিল। তো এই যে অংশটা পুরোটাই তো ছিল। তো এই দিকে গ্রিকেরা আক্রমণ করে। ওই আলেকজান্ডার ফ্লেমিং যে বিশ্ব জয় করার স্বপ্ন নিয়ে স্যার, এসেছিলেন। নন্দবংশ ক্ষত্রিয় বংশ ছিল না। নন্দবংশ, ক্ষত্রিয় ছিল না। না আমি তো কি বললাম, যে যারা লড়াই করতো, যুদ্ধ করতো, সেটা বৈদিক যুগে তারা ছিল ক্ষত্রিয়, তাই না? ঠিক তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরে জনপদগুলো কি হলো, জনপদগুলো ধীরে ধীরে মহাজনপদে বদলে গেল, ঠিক না?
এবারে মহাজনপদ যখন হয়েছে তখন এবারে কি হলো, তখন তো আর ওই যে সিস্টেমটা, আগের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা তো আর বলবৎ থাকবে না। আগের যে সিস্টেমটা ছিল যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, এই সিস্টেমটা তো আর বলবৎ থাকবে না। এখন আর এটাও নেই যে কর্মের নিরিখে তার যে জাতি হবে, কর্মের নিরিখে তার যে ধর্ম হবে, এটা তো ছিল না। তখন ডাইরেক্টলি উত্তরাধিকার সূত্রে হয়ে গেছে। ঠিক আছে না? যে ক্ষত্রিয় তার ছেলে ক্ষত্রিয়, যে শূদ্র তার ছেলে শূদ্র। তার অনেকদিন পরে নন্দ বংশ এই মগধের ক্ষমতায় আসে। মগধে নন্দ বংশ ক্ষত্রিয় কি এটা বৈশ্য ছিল কি শূদ্র, এটা এখানেই এটা গুরুত্বপূর্ণ। বুঝছো? তো এই ধননন্দের আমলে গ্রিক আক্রমণটা প্রতিহত হয়। ধননন্দ অ্যাকচুয়ালি লোকে বলে বা যেটা ইতিহাসে লেখা আছে, ইনি খুব অত্যাচারী শাসক ছিলেন এবং খুব খারাপ শাসক ছিলেন। কিন্তু এ সারা খারাপ শাসক হলেও কি হবে, এর একটা খুব বড় সৈন্যবাহিনী ছিল, শক্তিশালী সৈন্যবাহিনী। মানে অ্যাকচুয়ালি বলা হয় মানে নন্দ বংশটা সবচেয়ে বেশি তারিশ করে, সবচেয়ে বেশি তার প্রভাব প্রতিপত্তি বাড়ায় ধননন্দের আমলে। তো যাই হোক, যেটা বলছিলাম, আলেকজান্ডার ফ্লেমিং যখন ভারতবর্ষ আক্রমণ করে, ভারতবর্ষ মানে তৎকালীন যে অংশটা ছিল, সেই অংশটাকে যখন আক্রমণ করে, একটার পর একটা রাজাকে যখন তিনি পরাজিত করতে থাকেন, তখন শেষকালে এই তক্ষশিলা বলে যে জায়গাটা আছে, তক্ষশিলা, তক্ষশিলার রাজাও যখন বসত্ব গ্রহণ করে নেয়, তখন সে কাছাকাছি, মানে এতগুলো প্রদেশকে পেরিয়ে তাকে আসতে হয়েছে এই জায়গাতে। কিন্তু এখানে এসে তিনি চরম আঘাতটা পান। আর তার যে সৈনিকরা, তারা দীর্ঘদিন যুদ্ধ করে ক্লান্ত, এখানে সৈনিকরাও বিদ্রোহ করে বসে। তো তখন আলেকজান্ডারকে এখান থেকে চলে যেতে হয়। আর আলেকজান্ডার ছিল গ্রিক। আমাদের এখানকার ট্রপিক্যাল ওয়েদারে তার সহ্য হয়নি। ঠিক আছে? কেউ বলে ম্যালেরিয়াতে, কেউ বলে অন্য ট্রপিক্যাল ডিজিজে তার মৃত্যু হয়। যাই হোক, তো ঘটনা হচ্ছে ধনানন্দের আমলে গ্রিক আক্রমণ হয় এবং প্রতিহত হয়, এই কারণে ধনানন্দটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে ক্ষমতাচ্যুত করেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে ধননন্দ, তিনি ছিলেন অত্যাচারী, তাকে সরানোর জন্যে, তাকে হাঁটানোর জন্যে মেন ষড়যন্ত্র হোক বা কি বলবো, মেন যুদ্ধ রচনাই হোক, যেটা যিনি করেছিলেন তিনি হচ্ছে কৌটিল্য। কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে কাছে সামনে আনে এবং ধনানন্দকে ক্ষমতাচ্যুত করে। এর পরবর্তী যুগের যেটুকু অংশ আমাদের পড়ার, সেইটুকু অংশের মধ্যে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে মহাজনপদের সৃষ্টি, নেক্সট নন্দবংশ, লাস্ট নন্দবংশকে পরাজিত করে, স্বাভাবিকভাবে নন্দবংশ যখন তোমার একটা বিস্তর এরিয়াতে, বিস্তর জায়গাতে ক্ষমতা স্থাপন করে নিয়েছে, তাকে হারিয়ে দেওয়া মানে আমি ভারতবর্ষের বা তৎকালীন সেই সমাজের বেশিরভাগ অংশটার মধ্যে ক্ষমতা চলে এলাম। সেই কাজটা চন্দ্রগুপ্ত মৌর্য করেছিল। আর চন্দ্রগুপ্ত মৌর্যকে যিনি সাহায্য করেছিলেন, তিনি সেই বিখ্যাত কৌটিল্য, অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য। শুধু এইটা না, ওই কৌটিল্য বা চাণক্য, তার যে শ্লোক, ঠিক আছে, সেই শ্লোক এখনো মানে বিভিন্ন জায়গায় রাজকার্যেও ব্যবহার হয়। যখন তোমরা অন্য আরো বড় পরীক্ষায় দিয়ে যাবে, পলিটিক্যাল সায়েন্স যখন পড়বে বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়বে, তখন দেখবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যাবতীয় বুক ওই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে শুরু হয়েছে। মানে ভারতবর্ষের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে পলিটিক্যাল প্রশাসন, যেটাকে বলি আমরা, সেই শুরুটা হয়েছে একদম কৌটিল্য থেকে। নেক্সট, এরপরে মহাজনপদ এবং সমসাময়িক ধর্ম এবং সমাজ। এই শুধু মহাজনপদের সময় শুধু লড়াই হয়েছে এরকম না, তৎক্ষণ কিছু ধর্মও এই সময় তৈরি হয়েছে। যে দুটো ধর্ম খুব গুরুত্বপূর্ণ, সেই দুটো ধর্ম আমরা উল্লেখ করব। প্রথম হচ্ছে জৈন ধর্ম। জৈন ধর্মটা দুটোই অ্যাকচুয়ালি উত্তর ভারতের যে অংশটা, সেই অংশে তৈরি হওয়া। দক্ষিণ ভারতে তখন সে অর্থে কি ধর্ম ছিল আমরা কেউ জানি না। ঠিক আছে? মানে দক্ষিণ ভারত সম্পর্কে সেই সময়কার ইতিহাসটা একটু গোলমেলে। যাকগে, তো এখানে ২৪ জন তীর্থঙ্কর ছিলেন, যাদের মধ্যে ২২ জনের হিসাব গোলমেলে। ২২ জন যে প্রথম ছিলেন, সেইটা খুব গোলমেলে, গোলমেলে মানে বিতর্কিত। আ লোকে বলে পরবর্তীকালে মন গড়া, এরা আদৌ কিছু ছিলেন না, কিছু করেননি, পরবর্তীকালে মন গড়া গল্প হয়েছে। যাই হোক, আমরা জানবো ২৪ জন তীর্থঙ্কর যেহেতু ছিল, তীর্থঙ্কর। কিন্তু শেষ দুজন খুব ইম্পর্টেন্ট। শেষ দুজন হচ্ছে একজন পরেশনাথ আর একজন হচ্ছে মহাবীর জৈন। মহাবীর জৈনের সাথেই জৈন ধর্মটা সবচেয়ে বেশি জড়িয়ে আছে। যাই হোক,
এই ধর্মে দুটো ভাগে পরবর্তীকালে ভাগ হয়ে যায়, একটার নাম হয় শ্বেতাম্বর, একটার নাম দিগম্বর। এই দিগম্বর অ্যাকচুয়ালি দিগম্বররা যায় সাউথের দিকে, সেখানে যেই তারা বংশ বিস্তার মানে তারা তাদের মানে ধর্ম বিস্তার করে দিগম্বর, আর শ্বেতাম্বররা উত্তরে রয়ে যায়। ঠিক আছে, এরা একটু অন্য ধরন ভাবে ধর্মটা পালন করে। এখনো তুমি জৈন দেখতে পাবে, বিশেষ করে যারা রাজস্থানের বাসিন্দা তারা অনেকেই জৈন। ঠিক আছে, এনারা বিভিন্ন ধরনের একটু আলাদাই রীতিনীতি পালন করে চলেন। যাকে নেক্সট, এবং কলকাতাতে বেশ জৈন কিছু মন্দির আছে যেগুলো জৈন স্থাপত্য বহন করে চলে, দেখার মতন। হাতি গুম্ফা, বাঘ গুম্ফা, রাজস্থানের দিলোয়ার মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি অনেকেই তোমরা দেখেছো। এটা দীঘা পুরীতে গিয়ে, পুরীর কাছাকাছি দুটো অংশ আছে, উদয়গিরি, খণ্ডগিরি। এইগুলো হচ্ছে সব জৈন ধর্মের স্থাপত্য। এদের যে বই, যেটাকে আমরা ধর্মগ্রন্থ বলি, সেটা হচ্ছে আগাম আগাম সূত্র। এই জৈন ধর্মের সাথে সাথে আরেকটা ধর্ম সেই মুহূর্তে মানে রাজাদের প্যাট্রোনাজ বা রাজাদের যে কি বলবো, রাজাদের সাহায্য যে পেয়েছিল, রাজাদের বিশেষ সাহায্য, সেগুলোকে বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ প্রবর্তন করেন। গৌতম বুদ্ধ অ্যাকচুয়ালি একজন রাজারই, মানে ছোট রাজার সন্তানই ছিলেন। ঠিক আছে, গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ। গৌতম বুদ্ধ প্রাথমিকভাবে রাজার ছেলে মানে রাজপুত্র হিসাবেই জীবন শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যেতে যেতে তিনি বুঝতে পারেন যে আর এইসব জীবনে লাভ নেই। তিনি বোধি লাভ করেন। বোধি লাভ করেন মানে সংসার ছেড়ে দিয়ে চলে যান, তপস্যা করেন, বোধি লাভ করেন। তারপরে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করেন এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। জৈন ধর্মের যেমন তারপরে আর ফ্লারিশ দেখা যায়নি, প্রতিপত্তি তেমন দেখা যায়নি, কিন্তু বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এর প্রভাব প্রতিপত্তি বিস্তার প্রচুর ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষে তৈরি হয়েছে বৌদ্ধ ধর্ম, কিন্তু ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের প্রভাব কম। আমরা যদি দেখি চীন, নেপাল, জাপান, ইভেন শ্রীলঙ্কা, সেখানেও বৌদ্ধ ধর্মের খুব প্রভাব দেখা যায়। ঠিক আছে, ত্রিপিটক প্রধান ধর্মগ্রন্থ, আর বৌদ্ধদের প্রধান জীবন দর্শন এই অষ্টাঙ্গিক মার্গ এর উপরে নির্ভর করে। অষ্টাঙ্গিক মানে মার্গ মানে হচ্ছে পথ, আটটা পথ, সৎ চিন্তা, সৎকর্ম, এরকম সব সৎ দিয়ে আটটা পথ। ঠিক আছে, সাঁচি সারনাথের বৌদ্ধ স্তূপ খুব বিখ্যাত স্থাপত্য। আর বৌদ্ধরা সবসময় শিক্ষার পৃষ্ঠপোষক, সবসময় শিক্ষার পৃষ্ঠপোষক। ঠিক আছে, বৌদ্ধ ভিক্ষু যারা, তারা একটা দেশ থেকে অন্য দেশে চলে যায় শুধুমাত্র শিক্ষা গ্রহণের জন্য, তারা সবসময় শিখতে চায়। তো সেই জন্যে তারা বিশ্ববিদ্যালয় স্থাপনেও খুব বড় ভূমিকা পালন করেছিলেন। অবশ্যই রাজা মহারাজাদের সাহায্য নিয়ে স্থাপন করতে হয় বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বৌদ্ধরা। সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা, সোমাপুরী বিশ্ববিদ্যালয়, সোমপুরী বিশ্ববিদ্যালয় বলা হয়, এটা নর্থ বেঙ্গলে অবস্থিত, এখন যদিও এর অস্তিত্ব। নালন্দাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, অনেক বড় জায়গা, সেটাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীকালে দেখা যাক কি হয়। অমর্ত্য সেন নালন্দা যে বিশ্ববিদ্যালয়ের যে পুনর্গঠন, সেই বোর্ডের চেয়ারম্যান ছিলেন, এখন আর নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই মহাজনপদের সমসাময়িক যে ধর্ম এবং সমাজ। মহাজনপদের সমসাময়িক মানে হচ্ছে ওই বৈদিক যুগ শেষ হওয়ার পরে এই ঘটনাগুলো ঘটেছিল, তখন মানুষের মনও একটু ডিস্টার্ব ছিল। তো এই দুটো ধর্ম তারা যথারীতি তাদের প্রভাব বিস্তার করেছিল। ঠিক আছে, নেক্সট, এদের আর প্রভাব পরবর্তীকালে আর দেখা যায়নি। এরা আসার পরে শেষকালে এই যে বললাম মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের কূটনীতিতে পরিচালিত হয়ে তাদেরকে সরিয়েছিল ধননন্দকে। ধননন্দ তখন কে ছিল? ধননন্দ তখন সবচেয়ে পাওয়ারফুল যে রাজা ছিল, তাকে তাকে সরায় চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে রাজা হন বিন্দুসার। এগুলো সিঙ্গেল লাইনার, অত ইম্পর্টেন্ট কিছু না। তারপরে আসেন অশোক, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অশোক অ্যাকচুয়ালি কি যুদ্ধবাজ ছিলেন, বেশ যুদ্ধ করেছিলেন, কিন্তু যুদ্ধ করার পরে এই কলিঙ্গ যুদ্ধে প্রায় 1 লাখ
1,00,000 লোক যদি মারা যায় সেইটাকে দেখে, তার বীভৎসতা দেখে এই অশোক একটু চিন্তায় পড়ে যায়। তখন সে চিন্তা চেঞ্জ করে। তো চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়ে যায়, এইটা আমরা দেখেছি। মানে ইতিহাস এইটা বলে। অ্যাকচুয়ালি এই অশোক বন্দনাতে একজন লেখক লিখে গেছেন যেগুলো, সেগুলো আমরা পড়ছি। এর ব্যাপারে আমাদের একটু সন্দেহ আছে। কারণ বারবার ঐতিহাসিকরা সন্দেহ প্রকাশ করেছেন যে সত্যিই কি চণ্ডাশোক থেকে আ ধর্মাশোকে পরিণত হয়েছিল, অশোক হয়েছিল? নাকি এইটা তার কোনো পলিটিক্যাল চাল ছিল যে তার মাধ্যমে সে কি করেছিল? অনেক জায়গায় প্রভাব বিস্তার করতে চেয়েছিল। যাই হোক, মোটামুটি তিনি ধম্ম নামে একটা জিনিস করেন। ধম্ম ইংরেজিতে লেখা হয় DHAM। ধম্ম নামে তিনি প্রচার করতে শুরু করেন। এটা কি? এটা এক ধরনের জীবন দর্শন। মানুষ জীবনে কিভাবে চলবে, কিভাবে থাকবে, সেই জিনিসটা তিনি প্রচার করতে শুরু করেন। ঠিক আছে? তার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করেন, মানে সোশ্যাল ওয়ার্ক। এক কথায় বলতে গেলে এখনকার যেটা এনজিও টাইপ না? সেই এনজিও টাইপ তিনি চালু করেন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও টাইপ তিনি চালু করেন। কোনো জায়গায় সরাইখানা তৈরি করা হচ্ছে, কোনো জায়গায় আ যেখানে লোকেরা বিশ্রাম নেবে সেইসব জায়গা তৈরি করা হচ্ছে, হসপিটাল তৈরি করা হচ্ছে। তখনকার দিনে তো হসপিটাল না, আয়ুর্বেদ চিকিৎসার জায়গা তৈরি করা হচ্ছে। মানে সাধারণ মানুষের সেবার কাজ। অ্যাকচুয়ালি তোমরা যদি একটু ভালো করে ভেবে দেখো তাহলে বুঝতে পারবে তৎকালীন রাজাদের কিন্তু মানুষের সেবার কাজ করার কোনো দরকার ছিল না। তার কারণ এখন দেখো পলিটিশিয়ানদের সেবার কাজ করার দরকার আছে। ভালো হোক, খারাপ হোক, দরকার আছে। কারণ তাকে ভোটে জিততে হবে। তখন তো ভোটে জেতার ব্যাপার ছিল না। তখন আমি চাইলে করতে পারি, না করলে না করতে পারি। লোক আছে, পাঠিয়ে টাকা তুলে নিয়ে চলে আসবো। এই ছিল ব্যাপার। সেইখানে যখন অশোক এই কাজগুলো করেছিল, স্বাভাবিকভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হয়। সেই জন্যেই অশোকের ধম্ম ইম্পোর্টেন্ট, অশোকের কলিঙ্গ যুদ্ধ অশোকের জন্য খুব ইম্পোর্টেন্ট। আমাদের জন্য, পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট অশোক। নেক্সট, মেগাস্থিনিস এই সময়কালে, এই মৌর্য বংশের শাসনকালে মেগাস্থিনিস এক ইম্পোর্টেন্ট ফ্যাক্টর, গ্রিক পর্যটক, তিনি ভারতবর্ষে আসেন। তিনি ভারতবর্ষে আসেন এবং যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্য একটু গ্রিক ঘেঁষা ছিলেন। গ্রিক ঘেঁষা মানে গ্রিকেদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব হয়ে যাওয়ার কারণ হচ্ছে সেলুকাস। সেলুকাস ছিলেন আলেকজান্ডারের একজন জেনারেল। তো সেলুকাসের সূত্রে চন্দ্রগুপ্ত একটু কি হয়, চন্দ্রগুপ্ত মৌর্য একটু গ্রিক ঘেঁষা হয়ে যায়। সেই জন্যে মেগাস্থিনিস এই চন্দ্রগুপ্তকে অনেক বড় করে দিয়ে দেখিয়েছেন তার এই যে বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা। মজার ব্যাপার, দেখো ইন্ডিকা, এখন আমরা বলছি ইন্ডিয়া, এই নামটা ইন্ডিকা, তখন উনি কি করে জানলেন? ইন্ডিকা নামটার সাথে ইন্ডিয়ার তো একটা মিল আছে না? তখন উনি কি করে জানলেন? ঠিক আছে? যদি আমরা ইন্ডিয়া নামটাকে দেখি, ইন্ডিয়া নামটা নাকি এসেছে ওই সিন্ধ, সিন্ধ ওরা উচ্চারণ না করতে পেরে করতো হিন্দ। এখান থেকে হিন্দুস্থান, হিন্দু, ইন্ডিয়া, এই নামটা আমরা দেখেছি। এটা আমাদের যে বিভিন্ন পারপ্লেক্সিটি অ্যাপ বা আমাদের যে কি বলে এই গুগলে চেক করে দেখেছি। যাই হোক, মেন ব্যাপারটা আমার অদ্ভুত লাগে, তৎকালীন সময়েও এই ইন্ডিকা নামটা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন আমি জানি না। নেক্সট, মুদ্রা রাক্ষস এবং রাজতরঙ্গিনী, এই দুটো নাটকের কথা খুব গুরুত্বপূর্ণ। দুটোই সংস্কৃত ভাষায় লেখা। যারা সংস্কৃত অনার্স পড়েছে তারা অনেকেই এইগুলো পড়তে হয়েছে তাদেরকে অনার্স পেপারে। মুদ্রা রাক্ষস এবং রাজতরঙ্গিনী, বিশাখা দত্ত রচনা করেছে। বিশাখ দত্ত বলে একসঙ্গে কথাটা। রাজতরঙ্গিনী, মুদ্রা রাক্ষস এবং রাজতরঙ্গিনী করেছিলেন কল্হন। কল্হন রচিত রাজতরঙ্গিনী। ঠিক আছে? এই দুটো আলাদা করে উল্লেখযোগ্য নাটক তৎকালীন সময়ে দেখেছি আমরা। এবং এই দুটো শুধু নাটক কি করে, তৎকালীন সময়ে যে রাজা এবং প্রজার যে সম্পর্ক সেটা রিভেল করে, সেটা আমাদের কাছে প্রকাশ করে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো আসে, এখান থেকে প্রশ্ন কিরকম আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসে মেগাস্থিনিস, ইন্ডিকা, ইম্পর্টেন্ট পয়েন্ট, মুদ্রা রাক্ষস, রাজতরঙ্গিনী, এরা কারা লিখেছিলেন, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। মৌর্য বংশের ধর্মকে পরিবর্তন করেছিলেন অশোক, এটা আসতে পারে। ঠিক আছে? চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্য, অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? কৌটিল্য। এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। ঠিক আছে? তো নেক্সট আমরা একইভাবে দেখব মৌর্য বংশকে সরিয়ে তারপরে তাহলে কে এলো? স্বাভাবিকভাবে মৌর্য তখন সবচেয়ে বড় বংশ। এদেরকে সরিয়ে ক্ষমতায় কে এলো? এদেরকে সরিয়ে ক্ষমতায় কে এলো? সেইটা দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে ওই যে একটা বড় বংশ যখন চলে যায় না, একটা বড় ক্ষমতা যখন চলে যায়,
তখন কিছু কিছু আঞ্চলিক জিনিসপত্র তৈরি, কিছু কিছু আঞ্চলিক রাজা তৈরি হয়, আঞ্চলিক শক্তি তৈরি হয়, বিভিন্ন জিনিস তৈরি হয়। আহ, সব জায়গাতেই এখনো তুমি দেখবে যদি কোনো বড় শক্তিশালী দল ক্ষমতা থেকে চলে যায়, ছোট ছোট আঞ্চলিক দল বড় হয়ে ওঠে। ঠিক আছে, ইন্দিরা গান্ধী যখন ক্ষমতা থেকে চলে গেছিল তখন জনতা দল ভারতবর্ষের ক্ষমতায় শাসন এসেছে। আমরা যদি ইন্ডিয়ান পলিটিক্যাল কথা ভেবে থাকি, জনতা দল ইন্দিরা 1977 সালে বিভিন্ন ভারতবর্ষের ছোট ছোট জায়গায়, বিহারে, পশ্চিমবাংলায় অন্য অন্য আঞ্চলিক দল তারা শাসন ক্ষমতায় এসেছিল। ঠিক একই জিনিস মৌর্য পরবর্তী যুগ এবং কিছু বিখ্যাত শাসক সবাই চলে যাওয়ার পরে কিছু কিছু শাসক তারা বড় হতে শুরু করলো। তাদের মধ্যে খেদি, সাতবাহন, শক, প্রতিহার, কুষাণ, এই বংশগুলো ইম্পর্টেন্ট। সব বংশের সমস্ত কিছু তো আমাদের পড়া সম্ভব না, কিছু কিছু জিনিস করে আমরা পড়তে চেষ্টা করব। যেমন ছেদি বংশের ইম্পর্টেন্ট হচ্ছে হাতি গুম্ফা তৈরি করা। এই হাতি গুম্ফা আগেই বলেছি জৈন ধর্মের একটা স্থাপত্য, হাতি গুম্ফা। সাতবাহন বংশ ভারতবর্ষের দীর্ঘদিন, মানে ওই বিশেষ অংশে বিশেষ দীর্ঘদিন রাজত্ব করে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। ইনি সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত মানে রাজা ছিলেন এই সাতবাহন বংশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই শক পাঠান মোগল একটা আমাদের কবিতা আছে না, এই শক এদের থেকেই তৈরি হয়েছিল শকাব্দ। বর্তমান যে আফগানিস্তান যে অংশটা আছে সেই আফগানিস্তান অংশে এরা করতো। রুদ্রদমন বিখ্যাত শাসক ছিলেন এখানকার। জুনাগড় শিলালিপি এদেরই তৈরি। জুনাগড় শিলালিপি বিখ্যাত শিলালিপি। অনেক সময় এটা থেকে প্রশ্ন হয় জুনাগড় শিলালিপি। অনেক সময় তোমাদের এটাকে ডিসকন্টিনিউ মনে হতে পারে যে হঠাৎ করে শক, রুদ্রদমন, জুনাগড়, এ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে যে 5-6 জন যে রাজার বা বিখ্যাত সেই মুহূর্তের কিছু বংশের কথা উল্লেখ করা হচ্ছে, এগুলোর ব্যাপারে তো ডিটেলসে জানা আমাদের পক্ষে সম্ভব না মানে এই পরীক্ষার জন্য সম্ভব না। তাহলে আমরা কি জানবো? যে কনিষ্ক কোন সাম্রাজ্যে ছিল, মানে কোন বংশের মধ্যে ছিল? কুষাণ সম্রাট কনিষ্ক, এইটা আমি এটুকু জানতে পারি। এবার কনিষ্কের ডিটেল কাজ বলতে গেলে তাহলে আমাকে মোটামুটি অ্যাটলিস্ট ক্লাস 10 পড়তে হবে। ঠিক আছে, সেটা সম্ভব না, তোমাদেরও প্রয়োজন নেই। তো মোটামুটি দেখলে ছেদি, সাতবাহন, শক, প্রতিহার, কুষাণের কনিষ্ক এবং শকেদের মধ্যে শকাব্দ আসে। এইগুলো অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ঠিক আছে, শকাব্দ বলে একটা রচনা হয়েছে, যেমন খ্রিস্টাব্দ হয়েছে, বঙ্গাব্দ আছে, সেরকম শকাব্দ এটাও কিন্তু ভারতবর্ষে চলে। শকাব্দ ব্যবহার করি না, এখন তো সবই খ্রিস্টাব্দ করি আমরা, কিন্তু তবুও মনে রাখা দরকার পরীক্ষার জন্য। নেক্সট পার্টে আমরা আসবো। এরপরে চলে এলো গুপ্ত যুগ। তাহলে একটু ভালো করে যদি আমি রিকল করি, একটু মনে করে আমাকে বলো তো, ভারতবর্ষে প্রথমে ছিল সিন্ধুদের সভ্যতা, তাই তো? তারপরে কি এলো ভারতবর্ষে? আর একবার বলুন কি বলছেন? আমি বলছি ভারতবর্ষে প্রথমে কি ছিল? সিন্ধু সভ্যতা ছিল। তার মানে হ্যাঁ, তারপর বৈদিক সভ্যতা। তারপরে বৈদিক যুগ এলো। ঠিক, বৈদিক যুগের পরে কি এলো? হ্যাঁ, মহাজনপদ। হ্যাঁ মহাজনপদ। হ্যাঁ, বৈদিক যুগের পরে এলো মহাজনপদ। স্টেপ বাই স্টেপ মনে রাখলে আমাদের পুরোটা মনে থাকবে। বৈদিক যুগের পরে এলো মহাজনপদ। ঠিক, এবারে মহাজনপদকে শেষ করে দিয়ে কে এলো? মহাজনপদের মধ্যে সবচেয়ে বড় হয়ে গেছিল ধননন্দ, তাই তো? মগধ, ধননন্দ। ধননন্দ। তারপর স্যার চন্দ্রগুপ্ত মৌর্য এলো। চন্দ্রগুপ্ত মৌর্য মানে মৌর্য বংশ এলো। মৌর্য বংশ এলো। তো মৌর্য বংশদেরকে, মৌর্য বড় বংশ ছিল, অনেকদিন রাজত্ব করেছে, সেইটাকে শেষ করে দেওয়ার পরে কারা তৈরি হলো? ছোট ছোট কিছু, ছোট ছোট কতগুলো বংশ। ছোট ছোট কতগুলো বংশ। ভেরি গুড। আর সেই ছোট ছোট বংশগুলোকে যখন আবার এক কাছে নিয়ে এসে একজন, এবারে গুপ্ত যুগ শুরু হবে। শুরু হলো গুপ্ত যুগ। এই গুপ্ত যুগের মধ্যে চন্দ্রগুপ্ত, একে ভারতবর্ষের নেপোলিয়ান বলা হয়। নেপোলিয়ান বলা হয় তার কারণটা কি? নেপোলিয়ানও একই কাজ করেছিলেন, মানে ছোট ছোট। চন্দ্রগুপ্তকে ভারতবর্ষে নেপোলিয়ান বলে না, সমুদ্রগুপ্তকে বলতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সমুদ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত এই জায়গাটাতেই সমস্যা। যেমন দুটো জায়গাতে তোমাকে, আরেকটা জায়গায় তুমি সমস্যা পাবে, তোমাকে আগে থেকেই বলে রাখি, এটা হচ্ছে শূন্যকে আবিষ্কার করেছিলেন। এই দুটো জায়গাতে সমস্যা। এই দুটো জায়গা আমি একটু ঘাঁটাঘাঁটি করেছি, কারণ দুটো জায়গাতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর লেখা আছে। তো এর কনফিউশন আমি পারফেক্টলি বলছি না যে এইটা ভারতবর্ষের নেপোলিয়ান চন্দ্রগুপ্তই, সমুদ্রগুপ্ত না, এটাও বলা যায় না। কিন্তু যে সোর্সগুলো ব্যবহার করা গেছে সেই সোর্সে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ভারতবর্ষের নেপোলিয়ান চন্দ্রগুপ্তকে উল্লেখ করা রয়েছে। ঠিক, এরপরে কোনো কোনো জায়গায় সমুদ্রগুপ্তকেও উল্লেখ করা রয়েছে, কিন্তু
সমুদ্রগুপ্তকে অ্যাকচুয়ালি সেটাকে স্বঘোষিত বলা হয়। সমুদ্রগুপ্ত ভারতবর্ষের নেপোলিয়ান, মানে নেপোলিয়ান না, সমুদ্রগুপ্ত নিজেকে তিনি প্রচার করেছিলেন যে তিনি সব করতে পারেন, তিনি সব করেছেন। কিন্তু যেটা আমাদের প্রাচীন যে সাহিত্য সেখানে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যেরই এই যেগুলোকে আমরা বলি ওভারকাম করা, রাজ্যদেরকে জয় করা, সেটা চন্দ্রগুপ্ত মৌর্যের নামে, চন্দ্রগুপ্তের নামেই আছে। সেই জন্য চন্দ্রগুপ্তকে, তবুও আমি তোমাদেরকে বলছি এই ব্যাপারে ডিটেলস দুটো তথ্যই আমি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক, চন্দ্রগুপ্ত তার সাপোর্টিভ তথ্য এবং সমুদ্রগুপ্তের সাপোর্টিভ তথ্য কোথায় কাজে লাগবে জানো? লাগবে হচ্ছে এই যে এসএসসি পরীক্ষাতে চ্যালেঞ্জ জানিয়েছিল না, যে উত্তর যদি ভুল হয় চ্যালেঞ্জ করতে পারবে, সেই চ্যালেঞ্জিংয়ে কাজে লাগবে। যাই হোক, নেপোলিয়ান বলার অন্যতম কারণটা হচ্ছে এটাই যে ইনি অনেক, এটা তো পরবর্তীকালে নাম দেওয়া হয়েছে, এটা তো পরবর্তীকালে যারা আমাদের ইতিহাসবিদ তারা নাম দিয়েছে, কারণ তখন নেপোলিয়ানকে কেউ চিনতো না। স্বাভাবিকভাবে নেপোলিয়ান তখন আসেইনি চন্দ্রগুপ্তের যুগে। হ্যাঁ পরবর্তী, স্যার। হ্যাঁ, তো পরবর্তীকালে এটা কি হয়েছে, পরবর্তীকালে আমাদের যারা বিভিন্ন ইতিহাসবিদ আছে তারা এটা নামটা দিয়েছেন, ঠিক আছে? তো তারা বিভিন্ন জিনিসকে বিচার বিবেচনা করে দিয়েছে, ঠিক আছে? সমুদ্রগুপ্ত ইম্পর্টেন্ট এই জায়গাটায় কেন? সমুদ্রগুপ্ত বিভিন্ন যে মুদ্রা পাওয়া গেছে, তৎকালীন যে মুদ্রাগুলো পাওয়া গেছে, সেই মুদ্রার উপরে সমুদ্রগুপ্তের ছবি পাওয়া গেছে, সমুদ্রগুপ্তকে দেখা যায়, ঠিক আছে? নেক্সট, চন্দ্রগুপ্ত টু। চন্দ্রগুপ্ত টুকে এইখানকার সবচেয়ে বিখ্যাত বলা হয়, তার কারণটা হচ্ছে চন্দ্রগুপ্ত টু সম্পর্কে সবচেয়ে বেশি জানা যায়। কেন জানা যায়? তার কারণ এই ফাইহেনের লেখা। ফাইহেন এই সময় একজন চৈনিক পর্যটক, তিনি ভারতবর্ষে আসেন এবং ফাইহেন খুব ভালো ভালো কথা লিখে যান চন্দ্রগুপ্ত টু এর ব্যাপারে। যাদের ব্যাপারে লেখা নেই তাদের ব্যাপারে আমাদেরকে খনন কার্য চালিয়ে আবিষ্কার করতে হয়েছে, আর যার ব্যাপারে লেখা গেছে তাদেরকে ডাইরেক্টলি আমরা বলে দিতে পেরেছি, ঠিক? আর স্যার দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তো বিক্রমাদিত্য বলে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হয়, সেটা তার নাম, যে ছদ্মনাম টাইপের একটা বিক্রমাদিত্য তাকে নাম করা হয়েছে, ঠিক আছে? বিক্রমাদিত্য। তারও নবরত্ন সভা ছিল। নেক্সট, কুতুব মিনারের পাশে যে লৌহ স্তম্ভ দেখা যায় সেটা তার আমলে তৈরি হয়, এটা লৌহ স্তম্ভ, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা দিল্লি বেড়াতে গেছো, যদি কেউ বেড়াতে যাও তাহলে দেখতে পাবে কুতুব মিনারের পাশে একটা লৌহ স্তম্ভ আলাদা করে রাখা আছে এবং সেই লৌহ স্তম্ভের উপরে একটা শিলালিপি দিয়ে ছাপানো আছে, ঠিক আছে? তে আমার কাছে ছবি তোলা আছে। তো এইটা এখনো অবধি মরচে পড়েনি, মানে কারিগরির একটা অন্যতম লেভেলে ছিল, সেই কারণে এখনো অবধি সেটার উপরে মরচে পড়েনি। এটা না স্টেনলেস স্টিল ছিল, মানে কালারটা পুরো কালোই, ঠিক আছে? যাকে চন্দ্রগুপ্ত দুই, যাকে বিক্রমাদিত্য বলা হয়, তার নবরত্ন শোভা ছিল এবং তিনি, কি হয়েছে, চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত তার দুজন পূর্বসূরি লড়াই করে পুরো জায়গাটা তাকে দিয়ে গেছেন। স্বাভাবিকভাবে তিনি যদি যোগ্য প্রশাসক হন তাহলে সঠিকভাবে জায়গাটাকে ধরে রাখবেন এবং ভালো করে চালাবেন রাজ্যটাকে। সেই কাজটাই করেছিলেন চন্দ্রগুপ্ত টু এবং তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা চৈনিক পর্যটক ফাইয়েনের যা বর্ণনা আছে সেখান থেকে আমরা দেখতে পাই। আরও কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ, কি অজন্তা ইলোরার গুহাচিত্র। অজন্তা ইলোরার গুহাচিত্র, অজন্তার গুহাচিত্র জেনারেলি এটা মহারাষ্ট্রের একটা জায়গা, আর কিছুটা অংশ আছে মধ্যপ্রদেশে। তুমি গেলে দেখতে পাবে এখানে গুহার মধ্যে, মানে পাহাড়ের তলাতে গুহার মধ্যে বিভিন্ন ধরনের আর্কিটেক্টের কাজ, যেটা স্বাভাবিকভাবে কি করে হয়েছিল কেউ বুঝতে পারছে না, মানে থামগুলোকে কেটে 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 ডিজাইন, তার ভেতরে ভেতরে ডিজাইন, এভাবে কি করে সম্ভব? যেমন আমাদের মেট্রো রেল আছে সেরকম ধরনের দেখতে। এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ব্রহ্মগুপ্ত। আমি কিছুক্ষণ আগে বলছিলাম আর একটা ইম্পর্টেন্ট যে কনফিউশনের জায়গা, সেইটা যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে শূন্য আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, শূন্য আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতে যে যেগুলো রিলায়েবল সোর্স, সেখানে দেখা যাচ্ছে আল বেরোনি যে বর্ণনা দিয়েছেন তাতে শূন্যের আবিষ্কর্তা হচ্ছে ব্রহ্মগুপ্ত। এর ব্যাপারেও কিন্তু কনফিউশন আছে, তো তথ্য জেনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? আশা করি এসএসসি বা অন্য কেউ এই ধরনের প্রশ্ন দেবে না যেখানে কনফিউশন আছে, তবু আমরা জেনে রাখবো। তো এখানে আমি এই জন্যই লিখেছি ব্রহ্মগুপ্তের কাছে আর্যভট্টকে দশমিক পদ্ধতি বা ডেসিমেল পদ্ধতির জন্য আমরা ভালো করে চিনি। আর আছে চরক, সুশ্রুত। চরক সাধারণভাবে যেটা মেডিসিনের ডাক্তার বলে, এমডি ডাক্তার, ঠিক আছে না, মানে আয়ুর্বেদ তখন তো, এমডি ডাক্তার ছিল চরক। আর সুশ্রুত ছিলেন শল্য চিকিৎসক, অপারেশন করতো। আর এটা হচ্ছে মেডিসিনের ডাক্তার, মানে আয়ুর্বেদ ডাক্তার তৎকালীন সময়ে।
আর বরাহমিহির আলাদা করে উল্লেখযোগ্য, বরাহমিহির এরা সবাই হচ্ছে ওর মানে এই চন্দ্রগুপ্ত টু এর নবরত্ন সভা। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মহাকাশ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান যেটাকে বলে জ্যোতির্বিজ্ঞান হিসাবে, ঠিক আছে। চরকের একটা লেখা বই আছে, সেটার নাম হচ্ছে চরক সংহিতা। তো আবার বললাম কিছু কনফিউশনের জায়গা, যেটা পরবর্তীকালে আমাদের যারা ঐতিহাসিক তারা বিভিন্ন সময় বিভিন্ন আবিষ্কার করেছেন এবং বিভিন্ন রাজাকে বিভিন্ন নামে বর্ণিত করেছেন। সেখানে চন্দ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ান বলা হয়েছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ান বলা হয়েছে। কিন্তু সমুদ্রগুপ্তের তলাটা আমি খালি রেখেছি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এই একই জিনিস। তো কেন এটা একই জিনিস এবং কেন কনফিউশন, সেটার জন্য আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম যে দুটোরই তথ্য কিন্তু আমাদের কাছে আছে। নেক্সট, তো এই গুপ্ত যুগ শেষ হওয়ার পরে কি ঘটলো? গুপ্ত পরবর্তী যুগে আবার সেই একই অবস্থা। তাহলে যদি পরীক্ষায় পড়ে ওই হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। চন্দ্রগুপ্ত বা সমুদ্রগুপ্ত, তাহলে ওটা কোনটা লিখবো? চন্দ্রগুপ্ত বা কোনটা লিখবে এটার ব্যাপারে এখনই ডিটেলসে বলে দেওয়ার জায়গায় আমি নেই, রিয়েলি বলছি। এখনই মানে কি বলবো, কনক্লুশনের জায়গাতে আমি নেই, ঠিক। তো আমি দুটোতেই এই জন্য কিন্তু রেখেছি। স্যার আমাদের যতগুলো পাঠ্য বই পড়েছি পাঠ্য বইয়ে কিন্তু সমুদ্রগুপ্তের নামই দেওয়া আছে। হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলেছো, হ্যাঁ। পাঠ্য বইয়ে সমুদ্রগুপ্তের নাম দেওয়া আছে। কিন্তু আবার যখন একটু হায়ার স্টাডিজের যাওয়ার জন্য যে বইগুলো দেখছি, আমি এটার জন্য আজকেই দেখছিলাম, আজকে ওই টাটা ম্যাকগ্রো-হিলের যে ইউপিএসসির বইটা আছে না, ওই বইটা আমার আছে, ওইটা দেখছিলাম আমি, যেহেতু কনফিউশন এসছে সেহেতু দেখছিলাম যে কি উত্তরটা সঠিক। ওখানে দেখছি লেখা আছে যে চন্দ্রগুপ্তকে বলা হয়, ঠিক আছে। আবার একটা অন্য বই দেখছি, সেই বইটা দেখছি চন্দ্রগুপ্তকে দেওয়া আছে। কিন্তু আমি ইতিহাস নিজে যখন পড়েছি, আমরা যা পড়েছি ক্লাস 10-এর বই, 9-এর বই, 8-এর বই, হিস্ট্রি স্যারেদেরকে জিজ্ঞেস করেছি, তারাও বলছে সমুদ্রগুপ্ত। এই জন্য কনফিউশন। তো একদম ফাইনাল কোনটা হবে সেইটা আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে এক্সাক্ট কোনটাই হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা আমি আলাদা করে মাথায় রাখলাম, আলাদা করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে বললাম না, শূন্যর ব্যাপারেও একটা কনফিউশন তৈরি হয়েছে। মানে আমিও এতদিন জানতাম শূন্য তৈরি করেছে আর্যভট্ট, তাই না? তোমরাও জানতে না? স্যার আমরাও তো জানতাম সেটাই। হ্যাঁ, আর্যভট্ট, আর কিন্তু স্যার এটা ব্রহ্মগুপ্ত জানতাম, শূন্য ব্রহ্মগুপ্ত আসছে। জানতে। আমি আজকে দেখছি কি যে ওই বই খুলে 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 দেখছি, যখন দেখছি যে না, শূন্য আবিষ্কার করেছেন ব্রহ্মগুপ্ত, আর আর্যভট্ট যেটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে ডেসিমেল সিস্টেম, দশমিকের ব্যাপার স্যাপার আবিষ্কার করেছিলেন। তো এই ব্যাপারে একটা কনফিউশন আছে। এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য না ওই মানে এক্সপার্ট লোক লাগবে। এক্সপার্ট মানে হচ্ছে যারা ইতিহাসের উপরে খুব বেশি পড়াশোনা করেছে তাদের মতন লোক লাগবে। মানে যেমন সেই এসএসসি বলেছেন, এবারে তোমাদের যারা পরীক্ষা দিয়েছো তারা জানো, এসএসসির যেগুলো কনফিউশন কোশ্চেন এসেছে, বলছে যে এক্সপার্টদেরকে পাঠাবো। এবার কে এক্সপার্ট তার নামও রিভেল করেন, ঠিক আছে, এক্সপার্টদেরকে পাঠাবো। চেষ্টা করব আমি আমার যেগুলো জানাশোনা এক্সপার্ট লোক আছে হিস্ট্রির, তাদের কাছ থেকে তোমাদের দুটো কনফিউশনকে ক্লিয়ার করে দেওয়া, শুধু তোমাদের না, আমারও কনফিউশনের জায়গা এটা, ঠিক আছে। তো নেক্সট, গুপ্ত পরবর্তী যুগ। গুপ্ত পরবর্তী যুগের ক্ষেত্রে আমি এটাকেও একটু ছোট করেই লিখেছি, তার কারণ এগুলো আহ, এগুলো ছোট করেই লেখা আছে, তার কারণ এর মধ্যে খুব একটা বড় কিছু নেই। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমি বলেছি সেটা হচ্ছে হর্ষবর্ধন, খুব গুরুত্বপূর্ণ। হর্ষবর্ধন, হর্ষবর্ধন মেনলি যে জায়গাটায় রাজত্ব করতেন সেই জায়গাটা দুটো অংশ, একটার নাম হচ্ছে কনৌজ, একটার নাম হচ্ছে প্রয়াগ। প্রয়াগের তো জানো নিশ্চয়ই, প্রয়াগের পরবর্তীকালে নাম এলাহাবাদ হয়, আবার পরের নামটা চেঞ্জ হয়ে যে প্রয়াগরাজ হয়ে গেছে, ঠিক আছে। ইনি নিজে খুব ভালো সাহিত্যের দিকে পারদর্শী ছিলেন এবং কিছু নাটক তিনি রচনা করেছিলেন। তখন এন্টারটেনমেন্ট মানেই হচ্ছে নাটক, যা তখন তো আর এরকম ধরনের সিনেমা টিনেমা অন্য কিছু হতো না, এবং সাহিত্য পড়ার লোকও কম ছিল। স্বাভাবিকভাবে যেটাই তুমি রচনা করবে সেটাই তোমাকে পারফর্ম করে দেখাতে হবে। তো এই জন্যে দেখা যায় কি তৎকালীন সময়ে যা কিছু তৈরি হয়েছে সেটা নাটকের উপরে তৈরি হয়েছে। তো নিজস্ব রচনার মধ্যে কি আছে? রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, এগুলো হচ্ছে তার নিজস্ব রচনা, ঠিক। হিউয়েন সাং এই সময় আসেন এবং যারাই চৈনিক যারা এসেছিলেন তারা প্রত্যেকেই খুব ভালো কথা লিখে গেছেন। যেমন ফাইহিয়েন লিখে গেছেন চন্দ্রগুপ্ত টু, দ্বিতীয় চন্দ্রগুপ্তের জন্যে। সেরকম হিউয়েন সাং এই হর্ষবর্ধনের ব্যাপারেও খুব ভালো কথা লিখে গেছে। আর এর সভাকবি ছিলেন, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, প্যাট্রোনাজ পেয়েছিলেন। তিনি হর্ষচরিত রচনা করেন। হর্ষচরিত মানেই হচ্ছে হর্ষবর্ধনের গুণগান, কাদম্বরী ইত্যাদি কিছু রচনা।
এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট অংশ, যেটা গুপ্ত পরবর্তী যুগে আমরা দেখেছি, এবং গুপ্ত পরবর্তী যুগে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হর্ষবর্ধন। তার এই অংশগুলো আমাদেরকে আলাদা করে পড়তে হবে, ঠিক আছে? এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ অংশ এই পরীক্ষার জন্য। নেক্সট পার্টে আমি চলে যাব। এরপরেই শুরু হয়ে যাচ্ছে, মানে এর পরের অংশটা থেকে আমরা আর মাঝের যেটুকু অংশ আছে সেটুকুকে যদি একটু ওভারল্যাপিং করি, তাহলে দেখতে পাবো দিল্লির সুলতানেট। এটা এর পরে চলে এলো। দিল্লির সুলতানেট মানে হচ্ছে, সুলতানেট কথা তো অন্য কিছু না, যারা শুরু করেছিল, যারা এসেছিল, দিল্লি সুলতানেট মানে দিল্লি কেন্দ্রিক একটা কিংডম। এটা দিল্লিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। এদের কিন্তু বিস্তার খুব একটা বেশি হয়নি, এরা কিন্তু সম্রাট কেউ না, ঠিক আছে? দিল্লি কেন্দ্রিক একটা, মানে দিল্লিতে এসে আক্রমণ করে সেখানে রাজত্ব স্থাপন করেছিল সেইটি। মোট 5টি বংশ এই দিল্লি সুলতানেটের মধ্যে আছে। প্রথম 3টে হচ্ছে তুর্কি বংশ, তারপরে একটা সৈয়দ বংশ এবং লোদি বংশ, তারপরে এটা অন্যদের হাতে চলে যায়। এই 5টি বংশের মধ্যে প্রথম মোহাম্মদ ঘোরি তিনি আসেন। তিনি দুবার তরাইনের যুদ্ধ করেন, দুবার। প্রথমবারে পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হন, পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি আবার ফিরে আসেন, ফিরে এসে মোহাম্মদ ঘোরি তিনি ফিরে আসেন এবং পৃথ্বীরাজ চৌহানকে দ্বিতীয় তরাইনের যুদ্ধে পরাজিত করেন, ঠিক? ইনি প্রতিষ্ঠা করেন। কিন্তু হঠাৎ করে তার মৃত্যুর পর তার সেনাপতি কুতুবুদ্দিন আইবক সেখানে আসেন। তো কুতুবুদ্দিন আইবক থেকে শুরু হয়ে গেল দাস বংশ। কুতুবুদ্দিন আইবক, তারপরে ইলতুৎমিশ এবং সুলতানা রিজিয়া। এর পরে যেটা আসে সেটা হচ্ছে তুগলক বংশ। তুগলক বংশের আলাদা করে উল্লেখ করার জন্য আমি মনে করি মোহাম্মদ বিন তুগলক এটাই যথেষ্ট। মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগলা রাজা, খামখেয়ালি রাজা অনেক কিছু বলা হয়, কিন্তু প্রশাসনিক দিক থেকে তিনি অনেক আপডেটেড কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তগুলো হয়তো তিনি বাস্তবায়িত করতে পারেননি, সেটা বিভিন্ন কারণে হতে পারে, তার পরিকল্পনার অভাব হতে পারে, কিন্তু তিনি যেগুলো করেছিলেন সেগুলো অনেক বেশি আপডেটেড জিনিস ছিল। এটা ইতিহাসে এই জন্য গুরুত্বপূর্ণ মোহাম্মদ বিন তুগলক। তাহলে প্রথমে এসেছিল দিল্লির সুলতানেটে, প্রথমে এসেছিল কারা? মোহাম্মদ ঘোরি প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে দাস বংশ এসেছিলেন, তারপরে তুগলক বংশ, তারপরে এলো খলজি বা খিলজি বংশ। অ্যাকচুয়ালি খিলজি বংশের মধ্যেও জালালউদ্দিন খিলজির পরে আসা আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন বলি? এই মোহাম্মদ বিন তুগলক যে জিনিসটা চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু রূপায়ণ করতে পারেননি, আলাউদ্দিন খিলজি কিন্তু চিন্তাও করেছিলেন এবং রূপায়ণও করে দিয়েছিলেন। এত আপডেটেড প্রশাসনিক ব্যবস্থা এনারা চালু করেছিলেন যে সেগুলোকে যদি, যখন তোমরা ইতিহাস পড়বে, যদি কখনো পড়ো, তাহলে তোমার দেখবে এমনি ভালো লাগছে যে তৎকালীন সময়েও কি ধরনের আপডেটেড চিন্তাভাবনা করেছিলেন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে শুরু করে রাজার বিরুদ্ধে যেসব আন্দোলন হয়ে যাচ্ছে সেইগুলো কিভাবে তাদেরকে দমানো যাবে, এই সমস্ত ক্ষেত্রে উনি অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। অনেক দূরদর্শী চিন্তাভাবনা ছিল ওর। আর মোহাম্মদ বিন তুগলকেরও ছিল, কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সমস্যাটা হয়েছিল তার রূপায়ণের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়ে গেছে, ঠিক আছে না? প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন দুটোই তো কাজ আমাদের না। প্ল্যানিং করলাম, এক্সিকিউশন করলাম, তাহলে আলটিমেটলি কিছু লাভ হয় না। তবুও ইতিহাসে এরা বিখ্যাত এই কারণেই যে প্ল্যানিংটা খুব একটা খারাপ ছিল না। নেক্সট এই 3টে বংশের কথা বললাম, দাস বংশ, তুগলক বংশ এবং খলজি বংশ। এই 3টে বংশ হচ্ছে তুর্কি থেকে এসেছিল, তার্কিশ এরা। নেক্সট আসে সৈয়দ বংশ। সৈয়দ বংশের তেমন উল্লেখযোগ্য কিছু দেখা যায় না। নেক্সট আসে লোদি বংশ। লোদি, এই লোদি বংশতে আমাদের সুলতানেট শেষ হয়। লোদি বংশের শেষ যিনি ছিলেন ইব্রাহিম লোদি, তার হাত ধরেই লোদি বংশ শেষ হয় এবং লোদি বংশ শেষ হয়ে যায় পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে তিনি পরাজিত হন, ঠিক আছে? বাবর তিনিও মধ্য এশিয়া থেকে এখানে আসেন, ঠিক আছে? মধ্য এশিয়া থেকে লড়াই করতে আসেন। অ্যাকচুয়ালি তারা তখন যাযাবর জাতিই ছিলেন। যাযাবরের যে ক্ষমতাটা ছিল সেইটা ছিল, অশ্বারোহী ছিল, কামান ছিল, এদের সেগুলো ছিল না। হেরে গেছিল এই কারণে। নেক্সট, এরপরেই লোদি বংশ হয়ে যাওয়ার পরই আরেকটা জায়গার, আঞ্চলিক জায়গার আমি নাম উল্লেখ করব, সেটার নাম হচ্ছে সাউথ ইন্ডিয়াতে বিজয়নগর। বিজয়নগর সাম্রাজ্যের তখন একটু প্রতিপত্তি বাড়ে। জাস্ট এইটা আমরা জেনে রাখবো যে বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয়, কখন তৈরি হয়? ঠিক যখন আমাদের লোদি বংশের পতন হচ্ছে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে, সেই সময়, মানে বাবরের আগেই
বিজয়নগর সাম্রাজ্য কিন্তু সাউথ ইন্ডিয়াতে বেড়ে উঠেছে, দক্ষিণে। মুঘল যুগের কথা আর কি বলবো, বাবর থেকে শুরু, তোমরা ছোটবেলা থেকে সবাই পড়ে এসেছো। তার মধ্যে একবার শুধু শেরশাহ এদের মাঝখানে চলে আসে। প্রথমে বাবর, তারপরে হুমায়ুন, তারপরে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। এরপরে আরও ছিলেন, এখনো আছেন, তারা আর সম্রাট না বা অন্য কিছু না, এখন বংশধরেরা আছেন, চলছেই। তো এই মুঘল যুগে আলাদা আলাদা এক একজন সম্রাটের নামে বলতে গেলে মানে এক একটা ইতিহাস। তো আমরা জানবো জেনারেলি এনাদের বিখ্যাত কিছু কাজ, সেগুলো আলাদা করে স্পেশালি যেগুলো জানবো। বাবর তিনি স্থাপন করেছিলেন এবং সারা ভারতবর্ষ জুড়ে তার যে সাম্রাজ্য স্থাপনের ইচ্ছা সেটা তিনি করে গেছিলেন, বহু জায়গায় তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। হুমায়ুন সেই অর্থে সাম্রাজ্য বিস্তার সেভাবে করতে পারেননি, শেরশাহের কাছে তাকে ক্ষমতা হারাতে হয়। এবং এখানে খুব ফ্যামিলিগত কনফ্লিক্ট ছিল, মানে মুঘলদের মধ্যে ফ্যামিলির ভেতরে অনেক ধরনের কনফ্লিক্ট ছিল, অনেক ধরনের লড়াই ছিল। শুধুমাত্র বহিঃশত্রুর আক্রমণ না, নিজের বাড়ির শত্রুর আক্রমণকেও তাদের লড়তে হয়েছিল। পরবর্তীকালে আকবর আসে। আকবর আমরা সবাই জানি বৈরাম খান তার যে কি বল তার অভিভাবকত্বে, বৈরাম খান, কারণ হুমায়ুন খুব আহ, হঠাৎ করে মারা যান আর কি, সিঁড়ি থেকে পড়ে মারা যায়, এরকম লাইব্রেরি থেকে আসলে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তো আকবরকে, তখনও সে প্রাপ্তবয়স্ক হয়নি, 14 কোনো অর্থে 16, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা আছে, সেই বয়সে তাকে মানে সিংহাসনে বসতে হয়। কে তার অভিভাবকত্ব করেন? বৈরাম খান, ঠিক আছে। কিন্তু আকবর স্বাভাবিকভাবে যে সম্রাট বংশের ছেলে না, সম্রাট বংশের ছেলে মানে তার চিন্তা ভাবনা এটা আলাদা টাইপের, অন্য লেভেলেরই চিন্তা করতে পারে তারা। তো যাই হোক, তো আকবর দীর্ঘদিন, সবচেয়ে বেশি দিন শাসন ক্ষমতায় ছিলেন, দীর্ঘদিন শাসন ক্ষমতায় ছিলেন, একদম বুড়ো থুত্তুর হয়ে গেছে তখনও ছিলেন। প্রচুর কাজ করেছেন, মানে সবচেয়ে বেশি কাজ আকবর করেছেন। এবং তার মধ্যে কিছু কিছু এমন স্ট্র্যাটেজিক স্টেপ আছে, যেমন রাজপুতদের সঙ্গে বন্ধুত্ব, রাজপুতদের সঙ্গে কখনো বৈবাহিক সূত্রে বন্ধুত্ব, কখনো যুদ্ধ করে তারকে বশ্যতা স্বীকার করা। এই কাজগুলোর মাধ্যমে তিনি ভারতবাসীর বা তৎকালীন ভারতবাসীর মন জয় করেছিলেন। সেই জন্য আকবর শাসনটা অনেক শান্তিতে করতে পেরেছিলেন। তো আকবরের দিন-ই ইলাহি এটা উল্লেখ করতে হয় আলাদাভাবে। দিন-ই ইলাহি মানে আকবর এক ধরনের ধর্মের কথা তিনি প্রচার করেছিলেন, এখানে অ্যাকচুয়ালি না মুসলিম না হিন্দু না, মানবতার ধর্ম তিনি সেটা প্রচার করতে চেয়েছিলেন, সেটাই দিন-ই ইলাহি। নেক্সট, এনার ক্ষেত্রে নবরত্ন খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি আগ্রাতে, এই আকবরের যেখানে, আগ্রা থেকে একটু যেতে হয়, সেখানে কখনো যাও বা যারা গেছো তারা জানো, এখানে নবরত্ন সভা মানে মিটিং করার জন্য যে রুমটা ছিল, সেই রুমটা দেখলেই তোমার ভালো লাগবে। মানে 2 তলা রুম, কিন্তু 1 তলা আর কি, ঠিক আছে, ভেতরে কোনো ছাদ নেই। 9টা জায়গা চলে গেছে, মাঝখানে সম্রাট বসতেন, তার চারিদিকে 9জন 9টা জায়গায় বসতেন। আর সেই মিটিংয়ে যা কিছু হবে সেটা যাতে শুনতে কেউ না পায় বা কেউ যাতে অন্য জায়গায় বলতে না পারে, যারা নিচে গার্ড দিত যেসব সৈনিকরা, তারা প্রত্যেকেই ছিল বোবা এবং কালা, প্রত্যেকেই। ঠিক। তো এই আকবর, এছাড়াও আকবরের গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস আলাদা করে উল্লেখ করতেই হয়, এখনো আমরা জমি মাপি, কাঠা বিঘা মাপি, তো এই মাপটা আকবরের সময় তৈরি হয়। তার মেন কারিগর ছিল টোডরমল। আকবরের অর্থমন্ত্রী বলা হয় টোডরমল। ঠিক ওই যে বললাম যে আগ্রা থেকে ওই জায়গাটার নামটা আমি ভুলে যাচ্ছি, আগ্রা থেকে ওই জায়গাটায় গিয়ে টোডরমলের আলাদা অফিস, দেখার মতন অফিস, সুন্দর আলাদা অফিস, গালিচা পাতা ঘাস এখন মেনটেন করে রেখেছে। এই টোডরমল মেন তৈরি করেছিলেন জমি জরিপের সিস্টেম। জমি জরিপ, প্রথম ভারতবর্ষে জমি জরিপ হয়। নেক্সট তৈরি করেছিলেন ট্যাক্সেশন সিস্টেম, কর ব্যবস্থা। আর আকবরের আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এটা হচ্ছে মনসবদারি প্রথা। ফ্র্যাঞ্চাইজি সিস্টেম। নিজে এখন হয় না, অনেক বড় বড় কোম্পানি নিজে ব্যবসা করতে পারে না, অন্য জায়গায় গিয়ে অন্য লোককে দিয়ে দেয়, তুমি ব্যবসা করো, আমার নামটা শুধু তোমার সঙ্গে থাকলো। ঠিক, এটা ফ্র্যাঞ্চাইজি সিস্টেম, মনসবদারি প্রথা তিনি তৈরি করেছিলেন আকবর কতদিন আগে। এরপরে আসে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ক্ষেত্রে জাহাঙ্গীর কি ছিল, একটু নাটক, গান, এইসবের দিক থেকে তার মনটা একটু বেশি ছিল, তাই তার বিশেষ উল্লেখযোগ্য কোনো লড়াই বা এসব ছিল না।
যাকে অনেক কষ্ট করে জাহাঙ্গীরকে এই জায়গায় আসতে হয়। নেক্সট আসে শাহজাহান। শাহজাহানের নামটা তো আলাদা করে উল্লেখ করতেই হয় এই কারণে, কারণ শাহজাহানের আমলে ভারতবর্ষে যে স্থাপত্য হয়েছে না, সেগুলো ভারতবর্ষের সম্পদ। মানে বিদেশি লোক যদি এখনো আসে তাজমহলের সামনে ছবি তোলে, মানে ভারতবর্ষের আইডেন্টিটি। কলকাতা বললেই যেমন লোকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখায়, হাওড়া ব্রিজকে দেখায়, ঠিক সেরকম ভারতবর্ষকে বললেই লোকে তাজমহল নামে চেনে বাইরের লোক। যাকে এই তাজমহল শাহজাহানের আমলে তৈরি হয় সবচেয়ে উল্লেখযোগ্য। এছাড়াও লাল কেল্লা, লাল কেল্লা অদ্ভুত বড় একটা কেল্লা, মানে ওই তো বলছি বারবার, আমি যখন গেছি দিল্লিতে নিজেরই একটা ভালো লেগেছে যে এত বড় জিনিস, সম্রাটদের চিন্তা ভাবনায় তার মানে এত বড় বড়, যে বড় মানে বড়, সে কত বড় প্রাচীর, কত উঁচু প্রাচীর। হ্যাঁ, সেই লাল কেল্লা বিখ্যাত জায়গা, যেখানে 15ই আগস্টে ভারতবর্ষের প্রথম যে পতাকা উত্তোলিত হয়েছিল। আজও অবধি এই 15ই আগস্টে লাল কেল্লাতেই ভারতবর্ষের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। এরপরে আসেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কি করেছিলেন? ঔরঙ্গজেব অ্যাকচুয়ালি এই শাহজাহানের কাজকর্মে প্রচুর বিরক্ত ছিলেন, মানে শাহজাহানের এই জিনিসটাও তিনি পছন্দ করেননি। শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানীকে চেঞ্জ করেছিলেন। ছিল কোথায়? আগ্রাতে। শাহজাহান নিয়ে চলে গেল দিল্লিতে। আওরঙ্গজেব একদম পছন্দ করেনি দিল্লির এই এত টাকা খরচ করে ওই তাজমহল তৈরি করা, আগ্রায় তাজমহল তৈরি করা, দিল্লিতে লালকেল্লা তৈরি করা, একদম শাহজাহান পছন্দ, ঔরঙ্গজেব পছন্দ করেননি। তিনি বিভিন্ন কারণে শাহজাহানকে বন্দিও করেন, আর আলটিমেটলি তিনি তার আবার আগ্রাতে তার টোটাল রাজধানীকে নিয়ে। অনেকে বিভিন্ন ধরনের কথা বলে, গরমের জন্যে, শীতের জন্যে, বিভিন্ন অবস্থান, বৈদেশিক সূত্র, যাই হোক, যা কিছুই হোক, তিনি আবার দিল্লি থেকে আগ্রাতে ফিরিয়ে নিয়ে আসেন তার। এর মধ্যে এই জাহাঙ্গীরের আমল থেকে ইংরেজরা কিন্তু ভারতবর্ষে ঢুকে গেছে। শুধু ইংরেজরা না, ইউরোপিয়ানরা ভারতবর্ষে ঢুকে গেছে। তবুও স্বাধীনভাবে এই আওরঙ্গজেব অবধি তারা সাম্রাজ্য চালাতে পেরেছিলেন, মুঘল বাদশারা। তারপরে যারা ছিলেন তারা আর সেভাবে সাম্রাজ্য চালাতে পারেননি। তখন ইংরেজরা ভারতবর্ষের কি হয়ে গেছে? বণিকের মানদণ্ড শাসকের মানদণ্ডে পরিণত হয়ে গেছে, তাই তো? বণিক থেকে তখন তারা শাসকে কনভার্ট হয়ে যেতে শুরু করেছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রদেশে। তারপরেই শুরু হয়ে যাবে আমাদের ইংরেজ শাসন এবং ভারতবর্ষের ন্যাশনাল মুভমেন্ট। এটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তো এই অংশে আমি যদি আরেকবার রিকল করে নিই, তাহলে আমার পক্ষে খুব সুবিধা হবে ব্যাপারটাকে বোঝার। প্রথমে আমরা শুরু করেছিলাম একদম সিন্ধু সভ্যতা থেকে, ঠিক তো? হ্যাঁ স্যার। তারপরে বৈদিক যুগ পড়েছি, তারপরে মহাজনপদ পড়েছি, তারপরে মৌর্য পড়েছি, তারপরে ছোট ছোট আঞ্চলিক শক্তি পড়েছি, তারপরে গুপ্ত যুগ পড়েছি, তারপরে আবার ছোট ছোট আঞ্চলিক শক্তি, তারপরে হর্ষবর্ধন জাতীয়, তারপরে আমরা পড়লাম দিল্লি সুলতানেট, দিল্লির সুলতানেট পরে আমরা পড়লাম মুঘল। এই ছিল আমাদের ভারতবর্ষের ইংরেজ আসার আগে অবধি টোটাল ভারতবর্ষের চিত্র। এটা মোটামুটি 3-4টে কোশ্চেনের তোমার একটা জায়গা ধরে রাখো, কারণ যে টোটাল 15 নাম্বার থাকবে, 15 নাম্বারের মধ্যে ইতিহাস একটা গুরুত্বপূর্ণ অংশ, ভূগোল একটা গুরুত্বপূর্ণ অংশ, বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ অংশ, আর ইন্ডিয়ান পলিটিক্স। মোটামুটি ধরে রাখো এই 4টে জায়গা থেকে 3-4 করে নাম্বার প্রত্যেকটা অংশ থেকে থাকবে। ধরে নিতে পারি আমি এখানে 3-4 নাম্বার তুমি পাবে, যদি ঠিক মতন করে করা থাকে। যা কোশ্চেন আমি দেখেছি বিভিন্ন পরীক্ষাতে, এসসি ক্লার্কশিপেও দেখলাম, আবার নতুন যে পরীক্ষাটা হলো এসআই, এই এক্সামটাতেও দেখলাম, যা আছে মোটামুটি এই জায়গাগুলো আইডিয়া থাকলে তুমি করতে পারবে। সেটার জন্য কয়েকটা কোশ্চেন আমি সেট করেছি। আচ্ছা, এটা তো একটু বোঝা গেছে না কিছু একটা? হ্যাঁ স্যার। তো কোশ্চেনগুলো একটু যদি আমি দেখি তাহলে দেখতে পাবো। প্রথমে হচ্ছে সিন্ধু সভ্যতার বিখ্যাত স্নানাগারটি কোথায় ছিল? হরপ্পা, মহেঞ্জোদারো, সপ্তসিন্ধব, কোনোটিই নয়। মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। হ্যাঁ, আচ্ছা, সপ্তসিন্ধব জায়গাটা আমি বলেছিলাম, এটা কি রিলেটেড গো, বলো দেখি? এখানে বেদ রচনা হয়েছিল। বেদ রচনা হয়েছিল সপ্তসিন্ধব। নেক্সট, বেদান্ত বলতে কি বোঝো? বেদান্ত বলতে রামায়ণ, মহাভারত, উপনিষদ, পুরাণ, কোনটাকে বেদান্ত বলে? উপনিষদ। উপনিষদ। উপনিষদকে বলে বেদান্ত। বেদাঙ্গ আলাদা জিনিস, পুরাণ আলাদা জিনিস। উপনিষদ হচ্ছে
জীবন দর্শন ও আধ্যাত্মিক চিন্তা। নেক্সট, আলেকজান্ডার আক্রমণ প্রতিহত করেন হর্ষবর্ধন, কনিষ্ক, তক্ষশিলার রাজা ধননন্দ। এটা বারবার আলোচিত। কে উত্তর কি হবে? ধননন্দ। ধননন্দ স্যার। ধননন্দ। এটা অক্ষশিলা যে তক্ষশিলা রাজা অ্যাকচুয়ালি বশ্যতা স্বীকার করেন আলেকজান্ডারের কাছে। নেক্সট প্রশ্নে আসবো। ত্রিপিটক কি? বেদের ব্যাখ্যা, চিকিৎসা শাস্ত্র, বৌদ্ধ ধর্মগ্রন্থ, জৈন ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে বৌদ্ধ। ত্রিপিটক। নেক্সট, রাজতরঙ্গিনী রচনা করেন বিশাখা দত্ত, হরি কলহন। সেন। কলহন। কলহন। কলহন রচিত রাজতরঙ্গিনী। নেক্সট, হাতিগুম্ফা একটি বৌদ্ধ স্থাপত্য, চৈনিক স্থাপত্য, জৈন জৈন। স্থাপত্য, গুহাচিত্র। জৈন হ্যাঁ, জৈন স্থাপত্য। কাঁচি সারনাথ হচ্ছে বৌদ্ধ স্থাপত্য, অজন্তা ইলোরা হচ্ছে গুহাচিত্র, তাই তো? শল্য চিকিৎসার জনক কাকে বলা হয়? চরক, পাণিনি, সুশ্রুত। বরাহমিহির, সুশ্রুত। কাকে বলা হয়? সুশ্রুত। ও সু- নেক্সট, হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন ফাইয়েন, মেগাস্থেনিস, হিউয়েনসাং, আলবেরুনি। হিউয়েনসাং। আলবেরুনি। হর্ষবর্ধনের আমলে ভারতবর্ষে আসেন কে কে? হিউয়েনসাং। হিউয়েনসাং ভারতবর্ষে আসেন। ঠিক আছে, হর্ষবর্ধনের আমলে হিউয়েনসাং ভারতবর্ষে আসেন। হিউয়েনসাং। আর ফাইয়েন কার আমলে আসেন? চন্দ্রগুপ্ত। 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 মৌর্যের। প্রথম চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত না দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্র। হ্যাঁ, বিক্রমাদিত্য যার নাম। নেক্সট, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে সুলতান সাম্রাজ্যের সূচনা করেন? হর্ষবর্ধন, বিম্বিসার, পৃথ্বীরাজ চৌহান, মানসিং। পৃথ্বীরাজ। তরাইনের যুদ্ধ হয়, তাই তো? তরাইনের যুদ্ধ। কাকে পরাজিত করেন? পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানকে। কোন যুদ্ধে পরাজিত করেন? দ্বিতীয় তরাইনের যুদ্ধে। দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় তরাইনের যুদ্ধ। প্রথম যুদ্ধে কিন্তু হেরে গেছিলেন। নেক্সট, এটা কবে হয়েছিল? হ্যাঁ 21 আর 22 মনে হয়। 1500 না, এইটা হচ্ছে 1100। 1521 আর 1522। ওটা তো 1522-এ তো 1522-এ তোমার পানিপথের যুদ্ধ। স্যার 1191 হবে কি? হতে পারে, আমার ঠিক এক্সাক্ট জানা নেই। না স্যার, এই 22-এ তো পানিপথে, 26-এ পানিপথের যুদ্ধ। হ্যাঁ, পানিপথের যুদ্ধ 1500-তে। পানিপথের যুদ্ধ। 1526 স্যার পানিপথের যুদ্ধ। এই 400 বছর এই সাম্রাজ্য চলেছিল, মানে এটা 1121-22 এরকম বা 91 হতে পারে। ঠিক আছে, ডেটের মানে সালের ব্যাপার আমি মনে রাখতে পারি না। নেক্সট, দিল্লি সুলতানের শেষ সম্রাট কে ছিলেন? ইব্রাহিম লোদি, সুলতানা রিজিয়া, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি শেষ, এটা 1526, তাই তো? হ্যাঁ। এটা 1526, পানিপথের প্রথম যুদ্ধ 1526-এ। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? ইব্রাহিম লোদি, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ ঘড়ি, কুতুবুদ্দিন আইবক, বাবর ও ইব্রাহিম লোদি, মোহাম্মদ ঘড়ি, বাবর ও ইব্রাহিম লোদি। বাবর ও ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। নেক্সট, মনসবদারি প্রথা চালু করেন বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান। আকবর। আকবর। মনসবদারি প্রথা, হ্যাঁ, আকবর চালু করেন। এইটা আমার মনে আছে 1595 সাল নাগাদ চালু হয়। আর 1605 অব্দি আকবর ক্ষমতায় ছিলেন। নেক্সট, লালকেল্লা কার আমলে স্থাপিত হয়েছিল? শাহজাহান। শাহজাহান। শাহজাহানের আমলে লালকেল্লা স্থাপিত। নেক্সট,
টোডরমল কে ছিলেন? আকবরের সেনাপতি, বাবরের অর্থমন্ত্রী, আকবরের অর্থমন্ত্রী, জাহাঙ্গীরের কবি। আকবরের অর্থমন্ত্রী। আকবরের 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 সেনাপতি। না, অর- আকবরের সেনাপতি আকবরের অর্থমন্ত্রী ছিল আকবরের টোডরমল। অর্থমন্ত্রী ছিলেন। এনার উল্লেখযোগ্য কাজ হচ্ছে, বলেছিলাম আমি, স্যার জমি বাবর জরিপ। হয়ে গেছে, আপনি বাবর করে দিয়েছেন। এই সরি সরি সরি, আকবরের অর্থমন্ত্রী। জমি জরিপ এবং কর ব্যবস্থা। জমি জরিপে বলেছিলাম না যে কাঠা বিঘা যেগুলো আমরা এখন মাপি, কতটা কাঠা, এখন তো স্কোয়ার ফুটে মাপে। হ্যাঁ, আগে তো স্কোয়ার ফুটে ছিল না, এখনো শতক বিঘা কাঠা এটাই মাপা হয়। এই মাপটা অ্যাকচুয়ালি তখন তৈরি হয়েছিল, সেই আমল থেকেই হয়ে আছে। আশা করি আমার এই কোশ্চেনগুলি ছিল, আর পেজ নেই, ঠিক আছে, দুটো কোশ্চেন ছিল। মোটামুটি একটা আইডিয়া তোমাদের হয়েছে। তোমরা নিজেরা প্র্যাকটিস করছো কি কিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমরা স্যার, প্র্যাকটিস আপনি করছো? যা করিয়েছেন এর বাইরে কি প্র্যাকটিস করবো না এইগুলোই? দেখো, এর ইতিহাসের শেষ নেই, তাই তো, অনেক জিনিস আছে এর বাইরে, আগে পিছে আছে। কিন্তু কি হয়, এইটা একটা তোমাকে বেসিক কনসেপ্ট দেবে, যে কনসেপ্টে তুমি বাকিগুলো করতে পারবে। এবারে কি, যখন তুমি পড়তে বসবে তখন অন্য কিছু আসতে পারে। কেমন বলছি, ধরো তুমি একটা পরীক্ষার পেপার নিলে, যে কোনো পরীক্ষার একটা পেপার নিলে, ধরো আমি বলছি এসআই, যেটা হলো না পুলিশের কিছুদিন আগে, বা ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ, পেপারটা নিলে, পেপারটা নিয়ে যখন কোশ্চেনগুলো দেখতে থাকছো, তখন তুমি দেখলে হিস্ট্রি একটা কোশ্চেন আছে। আইদার তোমার এই যে কনসেপশন আছে, এই কনসেপশন থেকে সেটা হয়ে যেতে পারে, অর এই কনসেপশন থেকে যদি না হয়, তখন তোমাকে একটু এটার ব্যাপারে কি করতে হবে, একটু স্টাডি করে নিতে হবে। বুঝতে পেরেছো? এটা আমি বলতে চাইছি যে ইতিহাস, সায়েন্সের ক্ষেত্রে কি হয়, বিজ্ঞানের ক্ষেত্রে কি হয়, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমার হয়ে যাবে। হিস্ট্রির ক্ষেত্রে কি হয়, যতক্ষণ না তোমার কাছে ইনফরমেশনটা থাকবে, তথ্য যদি না থাকে, তুমি কি উত্তর করতে পারবে? পারবে না, তাই না? তাই নিয়মটা হচ্ছে, এগুলো তো করবেই, এর সাথে সাথে ইতিহাসের জন্য আরো বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যে কোনো জায়গার কোশ্চেন পাবে, যে কোনো জায়গার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল লেভেলের যেসব পরীক্ষাগুলো হয়েছে, যে কোনো জায়গার কোশ্চেন পাবে, কোশ্চেনগুলোকে একটু ভালো করে দেখবে। যদি দেখো হিস্ট্রির এরকম কোনো কোশ্চেন আছে, বিশেষ করে হিস্ট্রির জন্যই বলবো, কারণ পুরোটা ইনফরমেটিভ। জিওগ্রাফি একটা কনসেপ্ট থেকে করা যাবে, মোটামুটি আইডিয়া থেকে হয়ে যাবে, সায়েন্স হয়ে যাবে, অন্য জিনিসগুলো কনসেপ্ট থেকে হয়, হিস্ট্রি কিন্তু কনসেপ্ট থেকে হবে না, তাই না? বুঝতে পেরেছ? তো সেই জন্যে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন দেখবে, কোশ্চেন দেখে যদি দেখো কোনো জায়গাতে নতুন ধরনের কোশ্চেন, সেই জায়গাটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আমি আশা করব যে আমাদের এইগুলো তো প্রিমিটিভ, মানে ফার্স্ট দুটো ক্লাস হবে, এটার পরে আরেকটা হিস্ট্রির ক্লাস হবে, এরপরে আরেকটু ডিটেলসে কোশ্চেন নিয়ে যেগুলো ডিসকাসগুলো করবো না, শুধুমাত্র কোশ্চেন তুলে এনে যখন করব, তখন এর থেকে বেটার আরও কিছু কিছু পয়েন্টে ডেপতে গিয়ে আমরা পড়তে পারবো। মনে হয় এই দুটো চারটেতে পুরোটা কভার করতে পারা যাবে। তবুও বললাম তোমাদেরকে রিকোয়েস্ট, কারণ হিস্ট্রির শেষ নেই, কারণ ইনফরমেশন, তোমরা একটু কোশ্চেন অবশ্যই কনসাল্ট করো, একটু অবশ্যই কোশ্চেন দেখো, বিভিন্ন কোশ্চেন। বোঝা এসছে হ্যাঁ কথাটা? স্যার, করি তো। হ্যাঁ করি করছো, স্যার। হ্যাঁ করছো। সেই কোশ্চেন দেখো, হিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে বলবো, অন্য যে কোনো সাবজেক্টে যেগুলো সমস্যা হবে সেগুলো তুমি দরকার হলে পাঠাতে পারো, ঠিক আছে, পাঠিয়ে আমাদের কাছ থেকে আনসার পেতে পারো, না হলে এখন অনেক অপশন আছে। কিন্তু মেন হচ্ছে প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। আমাদের সময় সীমিত, জায়গা সীমিত। আমি 14টা কোশ্চেন দিয়েছি হিস্ট্রির, এখান থেকে আরো 14টা কোশ্চেন, আরো 14টা কোশ্চেন, 40-42টা কোশ্চেন এমনিই হয়ে যায়। তো বলো, এখন 40-42টা কোশ্চেন তো করার জায়গা নেই, সুযোগ নেই। তাই আমরা এখন একটু চেষ্টা করছি কনসেপ্ট বিল্ডিং, তার সঙ্গে কিছু ডিসকাশন। এরপরে আমরা পুরোপুরি কোশ্চেন ডিসকাশনের উপরে চলে যাব। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার, এই যে পড়ানোটা হচ্ছে এর উপরে মক টেস্ট গুলো মক টেস্ট দিয়েছো তোমরা? একটা মক টেস্ট জিকের দিয়েছো, খুব কম মক হ্যাঁ টেস্ট স্যার। হচ্ছে। মানে পুরোটা 4টে মিলিয়ে একটা, তাই তো? স্যার টোটাল দিয়ে দিন, অল ওভার উপর দিয়ে দিন, খুব 30টা কোশ্চেন, এরকম ভালো হবে। ঠিক আছে, তোমরা অল ওভার কোশ্চেনের মধ্যে আমি তাহলে, ঠিক আছে, হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কিছু মনে, ঠিক, এটা ভালো কথা বলেছো। তার কারণ আজকে যেটা পড়া হচ্ছে এটা তো মনেই আছে, এমনিতেই মনে থাকবে, পড়া কিছুক্ষণের আগে হয়েছে, তো উত্তরগুলো করা সম্ভব।
আমি বলছি আগে একটা মক টেস্ট পাঠিয়েছিলাম, দিয়েছিলে কি তোমরা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, একটা দিয়ে একটাই দিয়েছিলাম। দিয়েছিলাম একটা দিয়েছিলে, ঠিক আছে। এই উইকে আবার একটা মক টেস্ট আমি অ্যারেঞ্জ করে দেবো। আর চেষ্টা করবে না ওই, আমরাও চেষ্টা করছি 4টে যদি একসাথে সাবজেক্টকে নিয়ে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের জেনারেল স্টাডিজ, আর ইংলিশ আর ম্যাথমেটিক্স, 4টেকে নিয়ে যদি দেওয়া যায় তাহলে আরও ইন্টেন্সিভ প্রিপারেশন হবে, ঠিক আছে। আমরা চেষ্টা করেছি, ভেবেছিলাম যে ওটা ডিসেম্বরটাই চালাবো, ঠিক আছে। অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আমি নিজে কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে এইটার উপরে, মানে আমাদের জেনারেল স্টাডিজের উপরে আলাদা মক টেস্ট দিয়ে দেবো, ঠিক আছে, সব কিছু মিলিয়ে হ্যাঁ স্যার 30টা এই কোশ্চেন। পর্যন্ত স্যার যা হয়েছে কোশ্চেন জিকে সমস্ত উপর। ঠিক 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 স্যার সপ্তাহে 1-2টো হলে ভালো হয়। ঠিক ঠিক আছে, এই সপ্তাহে করে দিচ্ছি এটা। নেক্সট উইকে দেখছি, নেক্সট উইকে যদি আর সবগুলো নিয়ে করতে পারি তাহলে বেটার হবে। কারণ এই উইকে আমার ইচ্ছা আছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পার্ট টোটালি শুরু করে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়েছে অনেকটা, কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করে দেবো, ঠিক আছে। আর কিছু সমস্যা? স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা স্যার মাসে মাসে যেটা হ্যাঁ বই পাওয়া যায় স্যার, ওটা পড়লে ঠিক আছে না? হ্যাঁ, দেখো বই পড়লে অবশ্যই ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি মোটামুটি আইডিয়া করতে পারবে। এবারে বইয়েতেও যে ইনফরমেশন থাকে সেগুলো অতটাও হয়তো লাগে না, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় কি বলো দেখি, তোমরা যদি এই যে আমাদের, এবার কি বই পড়ো এমনি নর্মালি, কি বই পড়ো তোমরা? আমি এমনি WBCS এর নীতিন সিংহানিয়া পড়ি, ইয়ার বুক পড়ি। ইয়ার বুক মানে যেটা উইকলি বলছো, উইকলি বা যেটা তোমার মান্থলি যে বইগুলো বেরোয় ও, সেই বই। হ্যাঁ স্যার সাফল্য যেটা বার হয় স্যার প্রতি সাফল্য, মাসে মাসে। সাফল্যটা পড়ো, ঠিক আছে। সাফল্য ভালো বই, নো ডাউট, কোনো প্রবলেম নেই। এর সঙ্গে সঙ্গে একটা ভালো বই আছে, সেই বইটা বাংলায় নেই, ঠিক আছে, কিন্তু ইংরেজিতে আছে। তোমরা ওইটা একটু দেখতে পারো, হ্যাঁ স্যার বলেন। দেখতে পারো মানে হচ্ছে লাইব্রেরিতে গিয়ে দেখো, নিজেকে কিনতে হবে না। প্রতিযোগিতা দর্পণ দেখবে, ওতে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব সলিড আছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিযোগিতা দর্পণ, ঠিক আছে। নিজেকে কিনতে হবে না। এটা যে তোমরা যদি লাইব্রেরি যাতায়াত থাকে লাইব্রেরিতে গিয়ে দেখো, ঠিক আছে। আমার কাছে আসে, যদি তোমাদের সেরকম মনে হয় যে তোমরা একটা বইয়ের চাইছো, তাহলে আমি এই পেজটা বলবো ওদেরকে শেয়ার করে দিতে, তোমাদেরকে যাতে শেয়ার করে দেবে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের পেজটা তাহলে শেয়ার করে দিতে পারবে, ঠিক আছে। এখানে প্রতিযোগিতার উপরে কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে কি, এটা তো সারা ভারতবর্ষের উপর নিরিখে হয়, তো অনেকটা জায়গা কাভার করে, অনেকটা জায়গা কাভার করে। তো আমার মনে দেখেছি আমি যেটা, যে সাফল্যর থেকেও এই বইটা কিন্তু আরো বেশি অ্যাট পার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। স্যার এটাও ঠিক আছে স্যার। যতটা প্রয়োজন কারেন্ট অ্যাফেয়ার্স একটা পার্ট পার্ট করে করালেও ভালো হয়। হ্যাঁ, না সেটা তো আমি নিজে তো করাবোই, কিন্তু বলছি তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের, দেখো এটা তো চর্চার বিষয়। আমি ধরো একটা ক্লাস করালাম, সারা সপ্তাহে করালাম না, তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি লড়াই পিছিয়ে পড়বে, তাই না? বুঝতে পারছো? তোমাকেও সাইমultaneously আমার সাথে সাথে তোমাকেও এইটা নিজেকে একটা অভ্যাসের মধ্যে থাকতে হবে, ঠিক। তো সেই কারণে আমি বলছি, তো আমি তো করাবোই, এখানে ডিটেলসে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা টপিক নিয়ে, যাতে মনে থাকে। এমন ভাবে আমরা চেষ্টা করব বলতে যাতে মনে থাকে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে শেষ করে দেবো ক্লাসটা। এই যে আমাদের নোবেল পুরস্কার হয়েছে না কদিন আগে, নোবেল পুরস্কার প্রত্যেকটা জায়গাতে, একটা দুটো জায়গা ছাড়া প্রত্যেকটা জায়গাতে 3জন করে পেয়েছে, 3জন করে। হ্যাঁ পেয়েছি তো 3জন করে নোবেল পুরস্কারের নাম মনে রাখা বা পরীক্ষায় আসা, এটা কিন্তু আনসাইন্টিফিক, এটা আসবে না। তো কি আসতে পারে পরীক্ষাতে এখান থেকে আসতে পারে কোন বিষয়ের উপর তিনি নোবেল পেয়েছেন, মানে কোন বিষয় না, মানে কোন পার্টিকুলার কাজটা করে তিনি নোবেলটা পেয়েছেন, এইটা আসতে পারে। তো এইগুলো আমাদেরকে ডিটেলস একটু বুঝতে হবে, ঠিক আছে। শুধুমাত্র ইনফরমেশন না, ইনফরমেশনের ভেতরেই যে বার্তাটা আছে সেটা লক্ষ্য করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আমি নেক্সট উইকে একটা, মানে মানে এই উইকেই ফ্রাইডে বা স্যাটারডের মধ্যে একটা মক টেস্টের দিচ্ছি পেপার, তোমরা দাও টোটালটার উপরে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস হবে। নেক্সট তো আমি কালকে তো শেষ করব ন্যাশনাল মুভমেন্টটা, তারপরে দেখা যাবে, ঠিক আছে। ঠিক আছে তো, ঠিক আছে স্যার। ঠিক আছে, বাই।